আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্পেশাল ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। এই ক্লাসটি আমরা আমাদের যে প্রথম যে কোর্স ছিল সেখানে দেওয়ার ইচ্ছা ছিল, তবে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে অন্য যে কোনো সময় জানি, যেহেতু আমাদের গ্রুপটা আছে, জানায় দিব। এবং ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যাতে যারা অংশগ্রহণ করতে চায় তারাও যাতে অংশগ্রহণ করতে পারে। তো যাক, দয়া করে যদি সাউন্ড সমস্যা হয় আপনারা কেউ হাত উঠাবেন, আর কারো সম্ভবত মাইক্রোফোন আনমিউট করা আছে। জাস্ট একটু দেখি। উম, জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি, সেটাই বেস্ট হবে, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন। আসলে আজকের এই ক্লাসটাতে আমরা ধরেই নিব যে আপনারা জমি মাপা সম্পর্কে কিছুই জানেন না। আজকের যে ক্লাসটি, এটাতে আমরা কার্যকরী সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি সম্পন্ন হওয়ার পর বা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনাদের কি করা উচিত, কোন কোন সূত্রগুলো আপনারা মনে রাখবেন, এবং কোন কোন সূত্রগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা জমি মাপা সংক্রান্ত যত প্রকার সূত্র আছে সবকিছু আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কনফিউশন থাকবে না, আর সাউন্ডটাও আশা করি এখন ঠিক হয়ে গেছে। তো আমরা প্রথমেই একটা জিনিস বলবো, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা জমিটা মাপি কি দিয়ে। আমরা জাস্ট সেটা যদি একবার চিন্তা করি, আমরা বর্তমান বাস্তবতায় হয় জমিটা আমরা ফিট স্কেলে মাপি, ফিট ফিতা দিয়ে, অথবা লিঙ্কে, অথবা আমরা মিটারে, এই তিনটা দিয়ে কিন্তু আমরা জমিটা পরিমাপ করি। তো বাস্তব উদাহরণ দিয়ে যদি আমরা আপনাদেরকে বুঝে, আপনার কাছে যে ফিট ফিতা থাকে তার এক পাশে কিন্তু মিটারও দেওয়া থাকে। আর লিঙ্কের হিসাব করার জন্য চেইন ব্যবহার করা হয়, এটা সচরাচর যারা আমিন তারা ব্যবহার করেন না, অনেক ক্ষেত্রে জরিপ কাজে ব্যবহার করা হয়। তার মানে ফিট, লিঙ্ক এবং মিটার, এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা জমিগুলো পরিমাপ করি। আর যারা এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন, দয়া করে সবাইকে রিকোয়েস্ট করবো লিস্ট আপনারা ছোটখাটো সাইড নোট নিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই যে ফিটে, লিঙ্কে, মিটারে এই হিসাবগুলা নিয়ে কি করব? তো হিসাবগুলা নিয়ে আমাদেরকে যে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে। আর নকশা থেকেও যে আমরা মাপগুলা উত্তোলন করব, সেখান থেকেও যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে যে কোনো একটা ক্যালকুলেশনে যেতে হবে, স্কেলে যেতে হবে। তো এই জন্য আমরা যেটা বলি যে এই যত কিছুই আছে জমি মাপা বা ম্যাপের, এগুলোর মূল ভিত্তিটা হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট স্কেলে যেতে হবে। যেমন আমাদের কাছে আমাদের যে সমস্ত জায়গা জমি আছে, জাস্ট আপনাদের পারমিশন দিলেও একটা সমস্যা, আপনারা একসাথে অনেক কিছু করতে চান, এই জন্য লেখালেখিও করতে চান, এটাই হচ্ছে এক বড় সমস্যা। জাস্ট এটা একটু আমি রিমুভ করে দেই, দাঁড়ান এক সেকেন্ড। তো নর্মালি আমাদের কাছে যেই জায়গা জমির স্কেল গুলো আছে, এগুলো আমরা 5 প্রকারের পাই। এক প্রকারের আমাদের ব্যবহৃত হয় না, যেমন 4 ইঞ্চি সমান 1 মাইল, এটা শুধু প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। এটা ছাড়া 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি এবং 80 ইঞ্চি স্কেলের আমরা নকশাগুলা পাবো। তার মানে এই নকশা থেকে আমরা ফিটে হিসাব করতে পারবো, লিঙ্কে হিসাব করতে পারবো, আমরা মন চাইলে মিটারও নিতে পারবো। তাহলে ফিট, লিঙ্ক এবং মিটার, এই তিনটা সম্পর্কে কিন্তু আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে। আর সাথে সাথে এই যে স্কেল, নকশার যে মূল ভিত্তি আমরা বলতেছি স্কেল, এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আসলে এই স্কেল কিছুই না, এটা হচ্ছে বাস্তবে যে জমিটা 1 মাইল লম্বা, আপনার যে জমিটা আছে এটা যদি বাস্তবে 1 মাইল লম্বা হয়, আমরা এটাকে কাগজের মধ্যে বিভিন্ন স্কেলে নিয়ে আসি, কোথাও 4 ইঞ্চি, কোথাও 16 ইঞ্চি, কোথাও 32 ইঞ্চি, কোথাও 64 বা কোথাও 80 ইঞ্চি। এখন অনেকেই প্রশ্ন করবেন যে কোন যে স্কেলটা কোথায় ব্যবহার করা হয়। তো যেখানে ঘনবসতি থাকে নরমালি সেখানে বড় ইঞ্চি ব্যবহার করা হয়, 80 ইঞ্চিটা ব্যবহার করা হয়, যেমন ঢাকা শহরে অনেক ঘনবসতি। তো এই জন্য সেখানে যদি 16 ইঞ্চিতে করা হয়, আসলে জায়গা আপনার দাগটাই খুঁজে পাওয়া যাবে না, 5 শতকের যে দাগ সেটা খুঁজেই পাওয়া যাবে না। তো এই জন্য সেখানে 80 ইঞ্চি সমান 1 মাইল প্রস্তুত করা হচ্ছে। হয়তো ভবিষ্যতে আরো বেশি
স্কেলেও প্রস্তুত করা হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, আমরা ফিট, লিঙ্ক এবং মিটার এই তিনটা সম্পর্কে ধারণা রাখবো এবং যে স্কেল মূল ভিত্তি এটা সম্পর্কে। আমরা বাংলাদেশে 4 প্রকার ব্যবহার করি: 16, 32, 64 এবং 80। এতটুকু মনে রাখলে যথেষ্ট। এখন আমরা ফিট স্কেল সম্পর্কে জাস্ট একটু বেসিক ধারণা নিব, কারণ জমিটা মাপতে তো আমরা বেশিরভাগই ফিট স্কেল ব্যবহার করব। ফিট স্কেলে আমরা অনেকেই হয়তো জানি, অথবা জাস্ট এটুকু জানার জন্য জেনে রাখবেন যে 1 ফিট জায়গাকে আমরা 12টা ভাগে ভাগ করতে পারি, প্রতিটা ভাগকে আমরা বলি ইঞ্চি। তো এই জন্য আমরা বলি যে 1 ফিট সমান 12 ইঞ্চি। আর 1 ইঞ্চি জায়গাকে যদি আমরা আরো ক্ষুদ্র পরিমাপ করতে চাই, তখন ওটাকে আমরা 8 ভাগ করতে পারি, যেটাকে আমরা বলি সুতা। তো সাধারণত জমির কাজে সুতা আমরা ব্যবহার করি না। সুতাটা আমরা কাঠের হিসাবে, রডের হিসাবে ব্যবহার করি। তাহলে আপনি ফিট কাঠটাকে 12 ভাগ করতে পারেন, প্রতি ভাগকে বলি আমরা ইঞ্চি। আরো ক্ষুদ্র পরিমাপ করতে চাইলে ইঞ্চিটাকে আরো 8 ভাগ করতে পারেন, যেটাকে আমরা বলি সুতা। তো এটাই হচ্ছে কথা। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা ফিট থেকে ইঞ্চির মধ্যে কিভাবে কনভার্ট করব, জাস্ট গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমাদের জানা থাকতে হবে, এবং ফিটের বড় কিছু আছে কিনা এবং ফিটের ছোট কিছু আছে কিনা এটা আমরা জাস্ট একটু জানবো। আর ফিটটা আমরা যখন বাস্তবে লিখবো তখন আমরা এইভাবে লিখবো: 1 লিখার পর আমরা যদি 1 ফিট লিখতে চাই, দেখুন উপরে 1 লিখার পর একটা টান দিলাম, এটা দ্বারা বুঝাই ফুট। 2টা টান যদি দেই এটা দ্বারা বুঝায় ইঞ্চি, এবং 3টা যদি দেই এটা দ্বারা বুঝায় সুতা। জাস্ট এই বেসিক জিনিসটা আপনারা জানলেই যথেষ্ট, যে যখন আমরা নকশায় যে কোনো আমিনরা যখন লিখেন, উপরে একটা দাগ যদি দেওয়া থাকে বুঝবেন এটা ফুট বুঝাচ্ছে, 2টা হলে ইঞ্চি, 3টা হলে সুতা। তো জমির কাজে যেহেতু সুতা আসে না, সুতাটা আপনারা মনে না রাখলেও চলবে। তো এখন এই ফুট এবং ইঞ্চির কনভার্ট করার জন্য জাস্ট আপনাকে একটা জিনিস মনে রাখলেই চলবে, যেহেতু 1 ফুটে 12 ইঞ্চি হয়, তার মানে হচ্ছে 12 দ্বারাই আমাদের সব কাজ করতে হবে। 12 দ্বারা আমরা ভাগ করলে পেয়ে যাব আমাদের ইঞ্চিটা, যেটা আমরা বের করতে চাচ্ছি। আর এই যে ফুট আছে, এই ফুটের চাইতে বড় যে জিনিসটা আছে, যেটা বর্তমানে বাস্তবে আমরা ব্যবহার করি না, সেটা হচ্ছে গজ। 3 ফুট সমান 1 গজ হয়ে থাকে। এটা শুধু জানার জন্য, বর্তমানে বাস্তবে এর কিন্তু ব্যবহারটা নাই। গজটা শুধু কাপড়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। জমির কাজে গজ আর ব্যবহার হয় না। আর নরমালি আরেকটা হিসাব আমরা চাইলে মনে রাখতে পারি, এই যে 1760 গজে 1 মাইল, এটা মনে রাখলেও আমাদের যথেষ্ট, না রাখলেও তত কিছু আসে না। আর কার্যকারী হচ্ছে ফুট এবং ফিট, এই দুটো মোটামুটি 99% ক্ষেত্রে একই ব্যবহৃত হয়। তাই এটার ক্ষেত্রে আমাদের কনফিউশন নেওয়ার দরকার নাই। তো এতটুকু থেকে এটা বুঝলেন যে 1 ফুট এবং ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমরা 12 দেওয়া হয়, কখনো গুণ করব, কখনো ভাগ করব। ফিট এবং ফুট একই শব্দ ব্যবহৃত হয়, এবং 3 ফুটে আমাদের 1 গজ। তো ফুটের যে ব্যবহার, আমরা যদি জাস্ট একটা বাস্তব ব্যবহার দেখি, দেখুন এই জমিটা যদি 660 ফিট লম্বা যদি হয়, আমরা মেপে পেলাম এর লম্বা দিকটা 660, এবং যে চওড়া দিক আছে সেটা যদি আমরা 66 ফিট পাই। এখন আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, এটা যদি আমরা গুণন করি, অর্থাৎ ক্ষেত্রফলটা বের করতে চাইলে লম্বা এবং চওড়াটাকে আমরা গুণন করে পাচ্ছি 43,560। তাহলে নরমালি ফিট স্কেলে আমরা এইভাবে হিসাব করব, যে আমাদের ফিট থেকে তখন বর্গ ফুটে চলে আসবে। যখনই আমরা ক্ষেত্রফলে যাব তখন আর ফিট থাকবে না, তখন সেটা হয়ে যাবে বর্গ ফুট বা বর্গ ফিট বা স্কোয়ার ফিট। অনেকে এই জন্য বলেন যে ভাই 1 শতক জমি কত ফিট লম্বা? তো জমির ক্ষেত্রে বা ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 দিকে হিসাব করতে হয়। এজন্য আমাদেরকে বর্গ ফুট নিতে হয় বা ক্ষেত্রফল নিতে হয়। তো এই বেসিক জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাই রৈখিকভাবে শুধু একদিকে আমরা কোনো ক্ষেত্রফল পাবো না। তাই একদিকে আমরা কোনো সম্পত্তি পরিমাপ করতে পারবো না। সম্পত্তি পরিমাপ 2 দিকে করতে হবে। 2 টা বাহুর মধ্যবর্তী যে জায়গাটা সেটাই হচ্ছে ক্ষেত্রফল। তো এখন আমরা সহজে আরেকটা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফুট এবং ইঞ্চির কনভার্ট করতে হলে আপনি সূত্রটা মনে রাখবেন, যে আপনি যদি আপনার ইঞ্চিটাকে 12 দিয়ে যদি ভাগ দেন, যথা আমরা যেহেতু জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি, তাই যেমন যদি 6 ইঞ্চি হয়, 6 ইঞ্চি কত ফুট হবে? তো আপনারা এত মনে না রাখে আপনি 6 কে জাস্ট 12 দিয়ে ভাগ দিবেন। ইঞ্চিকে যখনই আপনি ফুটে নিবেন 12 দিয়ে ভাগ দিবেন, অন্ধের মতো যেটা আসবে সেটাই ফুট। এই জিনিসটা মনে রাখবেন। আর যখন আপনি ইঞ্চি থেকে ফুটে নিবেন, উল্টা করবেন, তখন জাস্ট গুণন করবেন। এতটুকুই যথেষ্ট। যেমন কেউ আপনাকে বলল যে 6 ইঞ্চি লম্বা। তো 6 ইঞ্চি হলে নরমালি কত ফিট হবে? তো আপনি যদি 6 কে 12 দ্বারা যদি আপনি ভাগ দেন 0.5 পাবেন, তার মানে সেখানে 0.5 ফিট। তো জাস্ট এই সূত্রটা মনে রাখবেন। আরেকটা বেসিক যেটা আমরা বললাম, যে এখানে দেখুন 10 ফিট
আমাদের 6 ইঞ্চি, অনেকে বুঝতে পারতেছেন, উপরে একটা আছে নিচে দুইটা আছে। আর এদিকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 10.5 ফুট দেওয়া। এখানে যদিও জাস্ট একটু ভুল হয়েছে, আমার এখানে একটা থাকবে, অর্থাৎ 10.5 ইঞ্চি দেওয়া আছে। তো ফুট দেওয়া আছে, তো এই দুটো কিন্তু একই সমান। এখন আমরা হিসাবের ক্ষেত্রে অনেকে বেসিক জিনিসটা না জানার কারণে ভুল করি। তো এখানে যে 6 ইঞ্চি যেটা আছে এটাকে আমাদেরকে ফুটে নিতে হবে। তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে 6টাকে 12 দিয়ে যখন আমরা ভাগ করলাম এরকম, আমরা কিন্তু 0.5 পেয়ে গেলাম। তো এই জন্য এই যে 10 ফুট 6 ইঞ্চি আর 10.5 ফুট একই জিনিস, এটা হিসাবের ক্ষেত্রে জাস্ট আমরা একটু মনে রাখবো, এটাই হচ্ছে মূল জিনিস। বাকিটা অলরেডি আপনারা জানেনও। তো এইভাবে যে কোনো ইঞ্চিকে আপনারা 12 দিয়ে ভাগ করে ফুটে নিয়ে যেতে পারবেন। তো বাকি এখন যদি আমরা চলে আসি চেইনের ক্ষেত্রে, চেইনটা আমরা বাস্তবে খুবই কম ব্যবহার করি, তারপরে লিঙ্কের হিসাবটা যেহেতু ব্যবহৃত হয় তো জন্য হিসাবটা একটু আমাদের জানে রাখবো। যেটাই চেইন সেটাই শিকল, এটা মনে রাখবেন। চেইন এবং শিকল জিনিসটি একই শব্দে ব্যবহৃত হয়। তো বর্তমান বাস্তবতায় আমরা যদি এটাকে বর্তমানে ফিট স্কেলে নেই, এটা আসলে মোটামুটি 66 ফিট লম্বা একটা পিতলের চেইন। এই চেইনের মধ্যে 100টা ভাগে ভাগ করা থাকে। তো এই জন্য আমরা তাহলে বলতে পারি যে এক চেইন সমান 66 ফিট। আর এই যে চেইনটা, এটা 100 লিঙ্কে 100টা ভাগে ভাগ থাকে, প্রতিটা ভাগকে আমরা বলি লিঙ্ক বা কড়ি। এই শব্দগুলো মনে রাখবেন যে লিঙ্ক আর কড়ি একই শব্দ, চেইন আর শিকল একই শব্দ। তাহলে আমরা ওভারঅল যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এক চেইন সমান এক শিকল, এক শিকল সমান 66 ফিট সমান 100 লিঙ্ক। জাস্ট এই বেসিক 4টা জিনিস মনে রাখলে আপনার লিঙ্কের হিসাবটা আপনার মাথায় ঢুকে যাবে। অর্থাৎ যেটাই এক চেইন সেটাই এক শিকল, সেটাই 66 ফিট, সেটাই 100 লিঙ্ক। আশা করি এতটুকু আপনাদের যথেষ্ট। তো এখন অনেকে যে প্রশ্ন করবেন যে ভাই তাহলে এক লিঙ্কে কত ফিট, তো আপনারা নিজেরাই বের করতে পারবেন। এই জন্য 66, এই যে এক লিঙ্কে যদি আমরা 66কে 100 দ্বারা ভাগ করলে 0.66 ফিট পাবো। এখন এই 0.66 ফিটটা আসলে আমাদের মনে রাখতে বা উচ্চারণে অসুবিধা হলে আমরা 12 দিয়ে গুণন করে 7.92 ইঞ্চি মনে রাখতে পারি। যেহেতু আমরা শিখছি যে কিভাবে ফিট থেকে ইঞ্চিতে নিতে হয়, 12 দ্বারা গুণ করলে আমরা ইঞ্চি পাবো। তো জাস্ট এই লাইনটি মনে রাখবেন যে এক লিঙ্ক সমান 0.66 ফিট। তো অপরপক্ষে অনেকেই আবার রিভার্স চিন্তা করেন যে তাহলে উল্টা কত হবে, যে যেহেতু এক লিঙ্ক সমান 0.6 ফিট, তাহলে এক ফিট সমান কত লিঙ্ক। তো আসলে এটা আমরা বের করতে হলে জাস্ট এই 0.66 যেটা আছে 1 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1.51 ফিট। তো এতটুকুই আপনাদের জন্য যথেষ্ট চেইনের হিসাবটা বোঝার জন্য, এবং এখান থেকে এই দুটো লাইনে আপনারা লিখে রাখবেন যে এক লিঙ্ক সমান 0.66 ফিট। আর যেটা হচ্ছে আমাদের, এটা যদি আমরা ইঞ্চিতে নিতে চাই তাহলে 7.92 ইঞ্চি আমরা মনে রাখতে পারি। এখন এই জমির যে নকশাগুলো বাস্তবে থাকে এগুলোতে কিন্তু একটু ভিন্ন ভাবে লেখা থাকে। বাস্তবে যে জমির নকশাগুলো দেওয়া থাকে, নকশাতে লেখা থাকে যেমন স্কেলের জায়গায় 100 কোটিতে এক চেইন, 80 চেইনে 1 মাইল, এই শব্দটা লেখা থাকে। তো আপনারা অলরেডি এতক্ষণে বুঝতে পারতেছেন তাহলে 100 কোটি জিনিসটা কি আর এক চেইন জিনিসটা কি, 80 চেইন জিনিসটা কি। তো এটা আমরাও নিজেরাই বের করতে পারবো। দেখুন, যেহেতু 1 মাইল সমান 80 চেইন, তো এক চেইনে 100 লিঙ্ক, তার মানে আমরা যদি 80-কে 100 দ্বারা গুণন দিই 8000 লিঙ্ক। তো এইভাবে আমরা স্কেলটা নির্ধারণ করি, যেটা একটু পরে আমরা দেখব। তো এই জন্য এখান থেকে আপনাদের মনে রাখার জিনিস হচ্ছে এটা লিঙ্ক এবং কড়ি একই শব্দ, চেইন এবং শিকল একই শব্দ। এখন এই চেইনের কিন্তু একটা বড় ভাই আছে বা ওস্তাদ আছে, তাকে আমরা বলি ফালাং। যদিও আমাদের এখন বর্তমানে ব্যবহৃত হয় না, আপনারা চাইলে মনে রাখতে পারেন এই নামটা যারা অনেক কিছু বুঝতে চান বা জানতে চান। যে চেইনের চাইতে বড় একক হচ্ছে ফালাং বলা হয়। 10 চেইন যদি আমরা হিসাব করি, 10 চেইন সমান 1 ফালাং ধরা হয়, 8 ফালাঙে 1 মাইল। এই হিসাবটা আপনারা চাইলে মনে রাখতে পারেন, তবে অতটা জরুরি না। 10 চেইনে 1 ফালাং, 8 ফালাঙে হচ্ছে 1 মাইল। এখন আমরা যদি 1 শতক জমি হিসাব করতে চাই, 1 শতক জমির লিঙ্কে কিভাবে হিসাব করব। তো ধরলাম এটা 100 লিঙ্ক লম্বা এবং 10 লিঙ্ক চওড়া যদি একটা জমি হয়, জাস্ট মাত্র 10 লিঙ্ক, তাহলে এর মধ্যে আমাদের 1000 বর্গ লিঙ্ক হবে, আর 1000 বর্গ লিঙ্ক সমান আমাদের 1 শতক। তো তাহলে এই পাতা থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যেটা আমরা সকলে অলরেডি এত দিনে জানি, যে 1 শতক জমি হচ্ছে 435.60। এইটা সমান সমানই 1000 লিঙ্ক, 1000 বর্গ লিঙ্ক। এই দুটো আপনারা তাহলে একদম মুখস্থ রাখতে হবে, এখানে বুঝার আর কিছুই নাই। যে 435.60 বর্গ ফিট এবং 1000 বর্গ লিঙ্ক একই পরিমাণ জায়গা, 1 শতক জায়গা বোঝায়। জাস্ট এই লাইনটা আপনারা মনে রাখবেন।
তো এখন আমরা লিংকের যে হিসাবটা এটা যদি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাই, যে সবচেয়ে ছোট তাহলে আমরা লিংক বা কড়ি পাচ্ছি ক্ষুদ্র একক যে চেইনের হিসাবে। এর চাইতে যদি আমরা 100 গুণ বড় যাই, 100 গুণ বড় গেলে আমরা চেইন বা শিকল পাচ্ছি। এর চাইতে যদি আমরা 10 গুণ বড় করি তাহলে আমরা এক ফালাং পাচ্ছি। আর এক ফালাংয়ের যেটা সেটা চাইতে 8 গুণ বড় নিলে আমরা 1 মাইল পাচ্ছি। তো আসলে যারা তাহলে মাইলের হিসাব বুঝেন আপনারা বুঝতেইছেন তাহলে যে লিঙ্ক থেকে 100 গুণ বড় চেইন, চেইন থেকে 10 গুণ বড় ফালাং, ফালাং থেকে 8 গুণ বড় হচ্ছে আমাদের মাইল। তবে বাস্তবতা হচ্ছে আমাদের অত কিছু না জানলেই চলবে, জাস্ট এক লিঙ্ক এবং চেইন, যে এক চেইনে 100 লিঙ্ক এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট জমির হিসাব বোঝার জন্য। আর এই শব্দটা তো আমরা বারবারই বলতেছি, এটা আপনাদের মুখস্থই রাখতে হবে যে 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতক আর 1 লিঙ্ক সমান 0.66 ফিট, এতটুকুই যথেষ্ট। তো এখন আমরা মিটারের হিসাবটা একটু দেখি, যেহেতু বিভিন্ন আন্তর্জাতিক ড্রয়িং গুলো মিটারে থাকে বা বিভিন্ন সময় আপনাকে বলে দিতে পারে যে এত স্কোয়ার মিটার জায়গা, তখন আপনি কিন্তু বুঝবেন না বা আপনাকে কনভার্ট করা আপনার জন্য সমস্যা হয়ে যাবে। তো মিটারের ক্ষেত্রে আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এই চারটি বেশি ব্যবহৃত হয়, যদিও ডেসিমিটারটার বাংলাদেশে ব্যবহার নাই, ডেসিমিটারটা ব্যবহার করা হয় না তেমন। সূত্র হচ্ছে 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো এটা অনেকের মাথায় ঢুকবে না হয়তো। তো আমরা জাস্ট বুঝার জন্য যে লাইনটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এতটুকু মনে রাখলেই যথেষ্ট, যে 1 মিটার সমান আমাদের 100 সেন্টিমিটার বা 1 মিটার সমান আমাদের 1000 মিলিমিটার, এতটুকুই জানলে আমাদের জন্য যথেষ্ট। আর 1 কিলোমিটার যেটা আছে এটা আমরা অনেকে হয়তো কিলোমিটারটা বুঝি, এটা দ্বারা 1000 মিটার বোঝায়। এই জাস্ট 3টা লাইন মনে রাখবো, যে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর 1 মিটারে আমাদের 100 সেন্টিমিটার, 1 মিটারে আমাদের 1000 মিলিমিটার, আর 1 মিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এখন এদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপনাটা এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। আপনারা জাস্ট এতটুকু মনে রাখবেন এখান থেকে, যে 1 ইঞ্চি সমান আমাদের 1 ফুট সমান আমাদের 0.3048 মিটার। এই শব্দটা মনে রাখলে আমাদের চলবে। এটা আমরা কিভাবে নিয়ে আসছি সেটাও যদি আপনারা বুঝতে চান, আপনাকে আপনার হাতে একটা যে কোনো মিটার এবং ফিটের যদি আপনার কাছে যন্ত্র থাকে সেখানে দেখেন যেটা 1 ইঞ্চি বরাবর 2.54 সেন্টিমিটার কিন্তু হয়। ক্ষুদ্র একক এখানে গিয়ে মিলে গেছে, এর চাইতে ক্ষুদ্র আর মিলেনি। তাই 1 ইঞ্চিতে যদি আমাদের 2.54 হয়, আমরা এখানে উভয় পক্ষে 12কে গুণন করে দিছি, দুইজনকে আমরা সমপরিমাণ দিলে যত খুশি দেই তাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। তো 12 আমরা এই জন্যই দিছি যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো আমরা হিসাব করে পেলাম আমাদের 1 ফুট সমান 0.3048। জাস্ট এটুকু মনে রাখবেন। এখন যদি আমরা রিভার্স ক্ষেত্রে জানতে চাই, আমরা ফুটতত্ত্ব জানলাম, যে তাহলে 1 মিটার সমান কত হবে। তো এই জাস্ট এই যে আমরা 0.3048 এটাকে 1 দিয়ে যদি এটাকে ভাগ করি, আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি যে 1 মিটার সমান 3.28। এতটুকু মনে রাখলে আমাদের যথেষ্ট, আর টোটাল হিসাবটা মনে না রাখলেও চলবে। আর যদি আমরা সরাসরি ক্ষেত্রফলকে আমরা ফুটে নিয়ে আসতে চাই, আমরা এখানে একটা সূত্র আপনাদেরকে বের করে দিয়েছি, যে 1 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া এটা যদি হয় তাহলে মিটার স্কয়ার হয়। তো 1 মিটারের পরিবর্তে আমরা জানি এখানে পেয়েছি 1 মিটার সমান 3.28, এটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 10.76। তাহলে যেই কোনো মিটারকে মিটার হিসাবে যদি আমাদেরকে ক্ষেত্রফল দেয়, আমরা যদি সেখানে 10.76 দিয়ে গুণন করি, সেটা অটোমেটিক আমাদের ফিটে কনভার্ট হয়ে যাবে, আমাদের অন্য কিছু জানার প্রয়োজন নাই। একই রকম ভাবে যদি কোনো আমাদের ফিট স্কোয়ার থাকে, সেটাকে যদি আমরা 0.092 এটা দিয়ে যদি আমরা গুণন করি, সেটা অটোমেটিক মিটারে কনভার্ট হয়ে যাবে। জাস্ট এই টেকনিক্যাল কয়েকটি জিনিস আমরা মনে রাখবো। আর এটা ছাড়া আমাদের মিটারের অতটা কিছু জানারও নাই, বুঝারও নাই। আর মিটার আসলে যেটা যেহেতু একটু এসআই একক, আন্তর্জাতিক একক, এই এককের সবচেয়ে আমরা জমির ক্ষেত্রে পাই হেক্টর। 100 মিটার লম্বা 100 মিটার চওড়া যদি কোনো সম্পত্তি হয়, সেখানে 1 হেক্টর সম্পত্তি থাকে। এতটুকু জানলেই আমাদের চলবে। তো আরো একবার আপনাদেরকে জাস্ট যদি এদের সম্পর্কটা আমরা বুঝিয়ে দেই, মনে রাখার বিষয়, 1 মিটার সমান 3.28 ফিট আর 1 ফিট সমান 0.3048, এটা আমরা একদম মুখস্থ রাখবো সবসময়। আর কিছু শব্দ যেটা আমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে, যেটা আমরা বলছি যে 43,560 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আমাদের 1 একর। এটা কিন্তু সারা বিশ্বে সমান, শুধু বাংলাদেশে না, আপনি বিশ্বের যে প্রান্তেই যাবেন এটা পাবেন। তো আমরা বিভিন্ন এককের গুলোর মধ্যে সম্পর্ক যখন দেখব, মিটার, বর্গমিটার, লিঙ্ক,
তো এক্ষেত্রে আমরা যতটা দেখতে পাই যে আমাদের 4000 মোটামুটি 47 বর্গমিটার সমান আমাদের যেটা হচ্ছে 1 একর হয়ে থাকে। তো এটা জাস্ট আপনার জানার জন্য জানা, আপনি চাইলে এগুলো নিজে বারবার করতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে মিটার থেকে ফিটে আসবেন, ফিট থেকে মিটারে আসবেন। এগুলো জাস্ট আপনারা একটু কয়েকবার প্র্যাকটিস করে নিবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এখন আমরা আরো কিছু একক, যেহেতু জমি মাপবো, তো জমিগুলা তো আমাদেরকে কোনো এককে প্রকাশ করতে হবে। তো এই জন্য একর যেটা আছে এটা মনে রাখবেন 43,560 স্কোয়ার ফিট। এখানে মিটার না, এখানে স্কোয়ার ফিট। তো এই 43,560 স্কোয়ার ফিটকে যদি আমরা 100 ভাগে যদি ভাগ করি, 100 গুণ ছোট করি, তখন আমরা শতাংশ পাই। এই শতাংশটাকে যদি আবার 100 গুণ ছোট করি, তখন আমরা অযুতাংশ পাই। তো আমরা যদি আবার রিভার্স চিন্তা করি, তাহলে অযুতাংশের 100 গুণ বড় শতাংশ, শতাংশের 100 গুণ বড় হচ্ছে আমাদের একর। এই জিনিসটা জাস্ট আমরা একটু মনে রাখবো, একর, শতক, অযুতাংশ। আধুনিক দলিল খতিয়ান আপনি এটাই পাবেন, একর পাবেন, শতাংশ পাবেন অথবা অযুতাংশ পাবেন। এর বাইরে কিন্তু ওই যে কাঠা, বিঘা এগুলো খুবই কম পাবেন রেয়ার ক্ষেত্রে। বাস্তবে আপনি একর পাবেন, শতাংশ পাবেন অথবা অযুতাংশ পাবেন, এতটুকু মনে রাখবেন। আর বাংলাদেশে প্রচলিত যেটা, আপনি একরটা পাবেন অনেক জায়গায়, কোথাও আপনি বিঘা পাবেন, বিঘার ছোট কাঠা পাবেন, শতক পাবেন, অযুতাংশ পাবেন। তো এগুলো যেই পরিমাণ জায়গা ইয়া করে, সেটা আমরা এখান থেকে নিয়ে আসতেছি। একরটা আমরা পূর্বেই বলেছি 43,560। তো এই 1 একরটাকে যদি আমরা বিঘা নিতে চাই, তাহলে 14,400 স্কোয়ার ফিট দিয়ে আমাদের ভাগ দিতে হবে। আর কাঠার সমান এটা আমরা অনেকেই জানি, ঢাকা শহরে যারা থাকে বা আধুনিক শহরে 720 স্কোয়ার ফিট। শতক তো অলরেডি আমরা জেনেছি যে আমাদের 435.60 স্কোয়ার ফিট। আর অযুতাংশটা মোটামুটি 4.356। তো আরেকটা ছোট্ট জিনিস আমরা মনে রাখবো, যে ছটাক বলে একটা শব্দ আছে, যেটা অনেকে কনফিউশনে হয়ে যায় যে ভাই ছটাক জিনিসটা কি, 1 ছটাক জায়গা কতটুকু। 1 ছটাক জায়গা 45 স্কোয়ার ফিট বা বর্গ ফিট। তো এই যে 1 ছটাক, 16 ছটাকে আমাদের হয় 1 কাঠা। তো এই জন্য 16 কাঠা, বিঘা এবং ছটাকের মধ্যে একটা সম্পর্ক আছে। 16 ছটাকে আমাদের 1 কাঠা এবং 20 কাঠা হচ্ছে 1 বিঘা। এটা হচ্ছে একটা পৃথক জমির হিসাব। এটাও চাইলে আপনারা মনে রাখতে পারেন যে 1 বিঘাতে 20 কাঠা থাকে, 1 কাঠায় 16 ছটাক থাকে। আর 1 ছটাক জায়গা 45 স্কোয়ার ফিট জায়গা। তো এগুলো ছিল মোটামুটি বেসিক, যাতে আমরা আসলে জমিগুলা যে মাপবো বা জমির হিসাব বুঝবো, এই জিনিসটা না বুঝলে কিন্তু আমরা একরে নিব, শতকে নিব না অযুতাংশে নিব সেটা বুঝতাম না। এই জন্যই জাস্ট একটু আলোচনা করলাম। এখন আমরা চলে যাব আমাদের যে মোটামুটি 10-12টি সূত্র আছে সেগুলোর দিকে। আর এটা অলরেডি জাস্ট আপনাদেরকে আমরা বলেও দিছি, তারপরে আরেকবার আপনারা মনে রাখতে পারেন যে বাংলাদেশের জমির এককগুলা এগুলাই আছে, অন্য কোনো সরকারি একক পাবেন না। হেক্টর পাবেন সবচেয়ে বড়, একর পাবেন, বিঘা পাবেন, কাঠা পাবেন, শতাংশ এবং অযুতাংশ পাবেন। তো এগুলা জাস্ট আপনারা একটু মনে রাখবেন যে আমরা জমি মাপলে এর যে কোনো একভাবে প্রকাশ করব, হয় অযুতাংশে, শতাংশে, কাঠায় করব, বিঘায় করব, একরে করব বা হেক্টরে। এই 5টি একর, মোটামুটি 6টি, যদিও হেক্টরটা আমাদের ব্যবহৃত হয় না। হেক্টরটা ব্যবহার করা হয় টোটাল যে বনাঞ্চল অথবা কৃষি জমি অথবা টোটাল বাংলাদেশের সম্পত্তি প্রকাশের ক্ষেত্রে। এর বাইরে বাকি 5টা আমরা কোন একরে প্রকাশ করব, সেটা আপনাকে নির্ভর করে নিতে হবে। তো আমরা পূর্বেই বলেছি যে আপনি জানেন, কয়েকটা শব্দ মুখস্থ রাখবেন, যে শতকের জায়গা যতটুকু, কাঠার কতটুকু, একরের কতটুকু। এটা জাস্ট বারবার লিখে মুখস্থ রাখবেন, তাহলে হয়ে যাবে। এখন আসি আমরা আঞ্চলিক কিছু, আপনারা পাবেন, বিঘা পাবেন। তো আপনি আঞ্চলিক বিঘা, যে আপনাকে বিঘা বলবে যে 1 বিঘা সম্পত্তি বের করে দেন, তাকে আপনাকে বলতে হবে যে ভাই আপনার কত শতাংশে বিঘা। আর 1 শতাংশ জায়গা কতটুকু, এটা তো আপনি পূর্বেই জানলেন যে আপনার যে 435.6। উনি যত শতাংশে বিঘা বলবে, 50 বলতে পারে, 57, 60, 33, 29, 20, তার ইচ্ছা মতো তার অঞ্চল ভেদে। তো আপনি সেটা দিয়ে জাস্ট শতকের সাথে গুণন দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার অঞ্চলে বিঘাটা কতটুকু বা তাকে কতটুকু জমি আপনার মেপে দিতে হবে। একই রকম ভাবে আপনি পাখিটাও অনেক অঞ্চলে পেতে পারেন, যে এক পাখির সম্পত্তি আপনাকে বলা হতে পারে যে মেপে দেন। তো আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কত শতাংশে পাখি। ওনার যদি 20 হয় 20 দিয়ে গুণন করবেন, 40 হলে 40 দিয়ে। তো নরমালি 20 থেকে 40 এর মধ্যেই হয়।
এখন চট্টগ্রাম বিভাগে অনেকে কানি ব্যবহার করেন, তো তারা ডিং অথবা ডিসিম বলেন, শতাংশ বলেন না, কিন্তু জমি একইটা। তো তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কত ডিসিমে আপনার এক কানি, 40, 120 না 160 না 220? জানার পরে তার যত, সেই হিসাবে আপনি এই যে 435.6 দিয়ে গুণন করবেন, তাহলে আপনি এই যে কানিটা পাবেন, তার কত শতাংশ আপনাকে মেপে দিতে হবে এক কানি সম্পত্তি সেটা পাবেন। আর যদি কেউ সিলেটের থাকেন বা সিলেটে জমি মাপতে যান, সেক্ষেত্রে আপনাকে কেয়র হিসাবে তাকে বলতে হবে যে তার 30 না 33 কত শতাংশে তার কেয়র, সেই হিসাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে এই যে যত শতাংশ, সেই হিসাবে আপনি 435.6 কে গুণন করে তাকে এক কেয়র সম্পত্তি বুঝিয়ে দিবেন। তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনি টোটাল বাংলাদেশের জমিগুলো মাপতে পারতেছেন। শুধুমাত্র যে আপনার অঞ্চলে জমি মাপতে পারবেন এমন না, টোটাল বাংলাদেশে যেখান থেকে আসুক আপনি বুঝতে পারবেন। আর এক্ষেত্রে বলে দিই, বিঘাটা বিশেষত উত্তরাঞ্চলে ব্যবহৃত হয়, রংপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে ব্যবহৃত হয়। পাখিটা ঢাকা, ময়মনসিংহ, জামালপুর এদিকে ব্যবহৃত হয় গ্রামাঞ্চলে। আর কানি তো মোটামুটি চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এদিকে ব্যবহৃত হয়। বরিশালেও কিছু কানি আছে। আর কেওরটা টোটালি সিলেটে ব্যবহৃত হয়, এর বাইরে ব্যবহৃত হয় না। আর এক্ষেত্রে আরেকটা জিনিস, আপনারা এগুলো চার্ট করে নিজেরাই বুঝার জন্য নিতে পারেন যে 1 একর কতটুকু সম্পত্তি। তো যেটা আমি বললাম, 1 একর সমান 100 শতক হয়, 1 একর সমান 43,560 বর্গ ফিট হয়, 4840 বর্গ গজ হয়। এটা জাস্ট আপনি বারবার প্র্যাকটিস করবেন নিজের আপনার দক্ষতাটা বাড়ানোর জন্য। এখানে নতুন কিছুই নাই। আপনি এরকম চার্ট করে ট্রাই করবেন বারবার এগুলোকে প্র্যাকটিস করার জন্য। আর 1 শতক জায়গাও আবার অনেক নামে থাকে, এইগুলো মনে রাখবেন একটু, যে অঞ্চল ভেদে 1 শতক যে জায়গা, সেটাকে কোথাও ডিং বলে, ডিসিম বলে, সেন্ট বলে, ডিসিমাল বলে। তো এই জিনিসগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন যে শতকের আর কি কি নাম আছে, বা 1 একর সমান কতটুকু জায়গা, বা 1 শতক সমান কতটুকু জায়গা, তাহলে আপনার জন্য হয়ে যাবে। তো এখন অনেকেই বলবেন যে ভাই জমি মাপার হিসাবটা আসলো কিভাবে, বা একরটা আন্তর্জাতিকভাবে কিভাবে স্বীকৃত হলো? তো এজন্য আমরা যতটুকু তথ্য পাই বিভিন্ন প্রাচীন বই থেকে, সেখানে দেখা যায় যে কৃষকরা যারা গ্রামাঞ্চলে কৃষি আবাদ করেছেন, নিজে হাল চাষ করেছেন, তারা জানেন যে কৃষকরা কিভাবে সম্পত্তিটা গুলো ওই চাষাবাদ করে। জাস্ট একটু যদি আপনাদেরকে আমরা দেখাই, যে কোনো কৃষক এখান থেকে তার হাল চাষ শুরু করে এইরকম ভাবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকে, উনি ধীরে ধীরে যেটা করেন, এই ফাঁকা জায়গাটা হাল চাষ করে ছোট করেন। যখনই ক্ষুদ্র হয়ে যাচ্ছে তখন বড় করে আরেকটু নেন। তো এইরকম লম্বালম্বি যখন তারা দেখলো যে একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম হাল চাষ করতেছেন, তখন যেহেতু পূর্বে কোনো পরিমাপক ছিল না, না ফিট ছিল, মিটার ছিল না, এই যে আমাদের লিঙ্ক ছিল, তখন লিঙ্ক যখন আসলো তখন তারা দেখলো যে আসলে এখানে আমাদের বর্তমান হিসাবে 660 ফিট লম্বা এবং 66 ফিট চওড়া জায়গায় একজন কৃষক একদিনে চাষাবাদ করতে পারে। অর্থাৎ বর্তমান হিসাবে 1 একর জায়গায় চাষাবাদ করতে পারে, যেটা থেকে একরের যে ধারণাটা সেটা আসছে। তো জাস্ট এটু একটু মনে রাখবেন। এখন আমরা চলে যাই আমাদের যেই কার্যকরী সূত্র, যেগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা ছিল। আশা করি পিডিএফটা তো আপনারা পাবেনই, তারপরেও আপনারা চাইলে একটু লিখে নিতে পারেন মূল গুরুত্বপূর্ণ জিনিসগুলো। প্রথমেই হচ্ছে গড় পদ্ধতি। তো একটা কথা বলবো, গড় পদ্ধতিতে আপনি 100% কখনো সঠিক পাবেন না। এটা হচ্ছে আপনার জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য। বিশাল আকারের জমি, আপনি একটু ধারণা নেন যে আসলে এখানে কতটুকু জমি আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে জমির চতুর্দিকটা পরিমাপ করবেন। তো চিত্রে আমরা আপনাদেরকে যেই একটা চিত্র দেখাচ্ছি, এখানে আমরা 4টা আইল 4 প্রকারের পাইলাম। একটা হচ্ছে 100, একটা হচ্ছে 120, একটা 60, একটা 66 ফিট। তো এরকম আপনি চতুর্দিকের আইলগুলো আপনাকে মাপতে হবে। মাপার পর আমরা যেহেতু আয়তক্ষেত্রের সূত্রে ফেলবো, তো আমরা বিপরীত যে লম্ব বাহুগুলো গড় করব। অর্থাৎ 2টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যাকে আমরা গড় লম্বা বা গড় আইল বলি। তো একদিকে 120, অন্যদিকে 100, আমাদের 100। তো এই দুটোকে যদি আমরা গড় করি তাহলে 110 পাচ্ছি। তো এরকম একই রকম ভাবে অপর বাহুটাকেও আমরা করব, তাহলে আমরা 63 পাচ্ছি। তো আমরা যদি আয়তক্ষেত্রের সূত্র, যেটা আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, এটা যদি আমরা দেই, আমরা এখানে পাচ্ছি 6930 বর্গ ফিট জায়গা। তো এটাকে এখন আপনি কাঠায় নিবেন না শতকে নিবেন, সেটা আপনার উপর ভিত্তি করে। আপনি যদি কাঠায় নিতে চান তাহলে 720 দিয়ে ভাগ করবেন ক্ষেত্রফলটাকে। আর যদি আপনি শতাংশে প্রকাশ করতে চান 435.6 দিয়ে ভাগ করবেন। তাহলে আপনার যদি জমি সম্পর্কে আপনি নাও বুঝেন, চতুর্দিকের আইলটা মেপে আপনি ওটাকে গড় করে আপনি একটা ধারণা পেলেন। এটা মোটামুটি আপনাকে
96% পর্যন্ত কারেক্ট রেজাল্ট দিবে, এর বেশি কিন্তু দিবে না। জাস্ট এই পদ্ধতিটা আমরা আবারও বলতেছি, এটা জাস্ট আপনার একটা ধারণা নেওয়ার জন্য। এটা কখনো 100% কারেক্ট না, বা এই পদ্ধতিতে পরিমাপ করাও ঠিক না, কিন্তু অনেক সময় আমাদের খুব তাৎক্ষণিক জানার প্রয়োজন পড়ে যে আসলে এখানে কতটুকু সম্পত্তি আছে। এক্ষেত্রে এই গড় পদ্ধতি আপনি কাজে লাগাতে পারেন। এখন আমরা চলে যাব এই গড় পদ্ধতির বাইরে, যেটা আছে বর্গমূল পদ্ধতি। একই রকম ভাবে আপনি যে সম্পত্তিটার আইডিয়া নিবেন একটু, এত গড় পদ্ধতি এত কিছু না করে আপনি যে চতুর্দিকে যেটা মাপলেন জাস্ট টোটাল সাথে সাথে আপনার কাছে যদি ক্যালকুলেটর থাকে চারোটাকে গুণ করে দিবেন। আপনি যে আপনি 4টা দৈর্ঘ্য আপনি যেটা পেলেন এটাকে আপনি সাথে সাথে গুণন করে দিবেন। গুণন করার পরে আপনি যেটা করবেন জাস্ট এটার একটা রুট নিবেন। যেই এখানে দেখেন আমি সরাসরি এটাকে গুণন করে দিছি, এত স্কয়ার ফিট আসছে, এটার উপরে রুট নিলাম, আমার ক্ষেত্রফলটা চলে আসলে। তো এই ক্ষেত্রফলটাকে আমরা যেটা করতে পারি, আমরা সেখানে শতকে প্রকাশ করতে পারি, আমরা কাঠায় নিতে পারি, বিঘায় নিতে পারি। তো এই ২ ভাবে আপনি করতে পারেন। এইভাবে সুবিধা কি, আপনার গড় কিছুই করার প্রয়োজন নাই। ৪টা বাহুকে টোটালি গুণন করে বর্গমূল নিয়ে নিলেন। এক্ষেত্রেও ওইটাই আমরা বলব মোটামুটি ৯৬% পর্যন্ত আপনি সঠিক পাবেন। এখন দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য যেটা হয়, আমরা গড় পদ্ধতিতে যদি এটার ক্ষেত্রফল বের করি আমরা ১৬.৪১ শতক পাই। আর যদি আমরা এটাকে যদি বর্গমূল পদ্ধতিতে নেই ১৬.২৯ পাচ্ছি। তার মানে অতটা আমাদের ব্যবধান না। আমরা যেহেতু একটু আনুমানিক ধারণা নিব আমাদের জন্য যথেষ্ট। তো এই ২ টা পদ্ধতি আপনারা জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য কাজে লাগাইতে পারেন। অনেক ক্ষেত্রে কাজেও আসে। যেখানে আপনি হয়তো জাস্ট জানবেন যে কত বিঘা জমি আছে, কতটুকু ধান হইল। তো সেক্ষেত্রে আপনার ১ শতক কম বেশি বা জাস্ট সামান্য একটু কম বেশিতে কিছু আসে যায় না। আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তাহলে আমরা মোটামুটি আপনাদেরকে ২ টো পদ্ধতি বললাম। যদিও আপনাদের কাছে পিডিএফটা থাকবে, আপনারা সেখান থেকে আবার নিজেরা করে নিতে পারেন। জাস্ট একটু মাথার মধ্যে নেন যে আপনি গড় পদ্ধতিতে করতে পারেন, বর্গমূল পদ্ধতিতে করতে পারেন। তো এখন আমরা চলে যাব আরো যেটা, আর এই শব্দটা মনে রাখবেন, এখানে আমি বারবার আপনাদেরকে এগুলো বারবার বলে দিচ্ছি এজন্যই যাতে আপনি জমি মাপতে গেলে অঞ্চল ভেদে কনফিউশনে না পড়েন। যেটাই শতক, সেটাই শতাংশ, সেটাই ডিং, সেটাই ডেসিমাল, সেটাই ডিসিম, সেটাই সেন্ট। একটা জিনিসেরই অনেকগুলো নাম, জাস্ট এগুলোকে একটু মনে রাখবেন, এটা ছাড়া আরো কিছু না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাব যে সঠিক পদ্ধতিতে জমি পরিমাপ করা। দুটো তো আমরা আনুমানিক ধারণা নিলাম, এখন আমরা কার্যকরী এটার মধ্যে যাব। তো প্রথমেই হচ্ছে আয়তাকার। তো আয়তাকার জিনিসটা বুঝবেন, আয়তাকার হচ্ছে আপনার জমিটার চতুর্দিকে যে কোণগুলো আছে এগুলো ৯০ ডিগ্রি হবে। তো বাস্তবে আসলে এরকম ৯০ ডিগ্রি জমি পাওয়া কিন্তু খুবই টাফ। তারপরেও আমরা এই সূত্র ব্যবহার করি, যেহেতু আমরা এই সূত্রের মাধ্যমে অনেক কিছু করতে পারি। তবে বাস্তবে আপনার জমিটাতে একদম হুবহু লম্বের মতো হবে, ৯০ ডিগ্রি হবে, বিষয়টা কিন্তু এমন না। তারপরেও আমরা আয়তক্ষেত্রের সূত্রটা যেহেতু এই গড় পদ্ধতিতে ব্যবহার করছি, তো এটাও আমরা জেনে রাখবো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিপরীত বাহুগুলা সমান হয়। অর্থাৎ এদিকে ৮০, এদিকেও ৮০, এদিকে ৬০, এদিকে ৬০। আবার এদের মধ্যবর্তী যত কোণ আছে সবগুলা ৯০ ডিগ্রি হবে। তাহলে এতটুকু আপনাকে বুঝতে হবে, আপনার জমিটা আয়তক্ষেত্র হইলে তার বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য সমান হবে, মধ্যবর্তী কোণগুলা হবে আপনার ৯০ ডিগ্রি। তখনই আপনি আয়তক্ষেত্রের এই সূত্র প্রয়োগ করতে পারবেন। তো আমরা আয়তক্ষেত্রের মতোই আবার অনেক বলবেন যে ভাই যদি চতুর্দিকে সমান হয়, তো সমান হইলেও সেটাকে জাস্ট আপনি যেটা করতে পারবেন আয়তক্ষেত্রের সূত্রে বের করতে পারবেন। তারপরও বর্গক্ষেত্রের আলাদা সূত্র আছে। তো আমাদের বর্গক্ষেত্রটা মনে না রাখলেও চলবে। আপনি আয়তক্ষেত্রের সূত্র দিয়ে মোটামুটি যেগুলো চতুর্ভুজ আকারে জমি আছে সেগুলো বের করতে পারবেন। তো এখন এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করে অলরেডি আপনারা জানেনও। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একদমই সহজ। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এই উদাহরণে আমরা যদি একটু দেখতেছি, যেখানে এই উদাহরণে আমাদের একটা জাস্ট আপনাদের কাছ থেকে একটু আমি সরি সবাইকে, আসলে জাস্ট একটু কাজে ছিলাম এর জন্যই।
তো জাস্ট এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার মাধ্যমে আমরা ক্ষেত্রফলটা পাবো। তো এই চিত্রের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বড় আইল হচ্ছে আমাদের ৮০ ফুট আর ছোট আইল হচ্ছে ৬০ ফুট। অতএব ক্ষেত্রফল ৮০ গুণন ৬০ আমাদের ৪৮০০ বর্গ ফুট। এটাকে এখন আমরা আমাদের ইচ্ছামতো আমরা যদি শতকে নিতে চাই ৪৩৫.৬ দিয়ে ভাগ করতেছি, তাহলে মোটামুটি ১১.০১৯ শতক পাচ্ছি। তো তাহলে এই যে আয়তাকার জমি এভাবে আপনারা পরিমাপ করতে পারবেন। কয়েকটা জমি বাস্তবে প্র্যাকটিস করে নিবেন, দেখবেন এই হিসাবটা আপনার কাছে সহজ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব এর বাইরে যেটা আসে সেটার ক্ষেত্রে, যে কোণের ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে। তো আমরা এতগুলো কিন্তু পড়বো না। আমরা আপনাদেরকে বলছি আমরা কার্যকরী সূত্রগুলো পড়বো। তো এইজন্য আমরা এগুলো যদিও এখানে নোটে রাখছি, এগুলো আমাদের মনে রাখার প্রয়োজন নাই। শুধু আপনাদেরকে এগুলো এইজন্যই বলতেছি যে যাতে আপনারা বলেন যে ভাই এই সূত্রগুলো কেন আমরা প্রয়োগ করব না। বর্গক্ষেত্র আমাদের পড়ার দরকার নাই। আয়তক্ষেত্রের সূত্র দিয়ে করতে পারবো। রম্বস আমাদের দরকার নাই, সামান্তরিকও দরকার নাই। এখন আরেকটা জিনিস মনে রাখেন, যেটা বর্গক্ষেত্র তার বিপরীত রম্বস, যেটা আয়তক্ষেত্র তার বিপরীত সামান্তরিক। এতটুকু মনে রাখলেই চলবে। তো এগুলোর আমাদের কাজ নাই। আমরা আয়তক্ষেত্রের সূত্রটা দিয়েই বাকি সবগুলো করতে পারবো। তাই পৃথকভাবে এগুলো মনে রাখা আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নাই। তো এখন এই চিত্রের মধ্যে আমরা জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, যে বর্গক্ষেত্রের বিপরীত আমি বললাম রম্বস। তো মনে রাখবেন বর্গক্ষেত্র মানে হচ্ছে যে তার প্রতিটা বাহু সমান থাকবে, কোণগুলা সমান থাকবে, 90 ডিগ্রি থাকবে। এখন বাহুগুলা তো সমান আছে, কোণগুলা সমান না, এটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে একটা রম্বস। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু সমান আছে, কোণও সমান আছে, কোণগুলো যখনই সমান থাকবে না সেটা রম্বস হয়ে গেল। তো একই রকম ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি হয়? আয়তক্ষেত্রে আমাদের বিপরীত বাহুগুলা সমান থাকে, কোণগুলা 90 ডিগ্রি থাকে। এখন বিপরীত বাহু সমান আছে কিন্তু কোণ 90 ডিগ্রি নাই, তো সেটাকে আমরা সামান্তরিক বলি। তাই এগুলোর পিছে আমাদের দৌড়ায় সময় নষ্ট করে কোনো লাভ নাই। এগুলো আপনারা না জানলেও চলবে। শুধু সামান্তরিকে এই যে আমাদের আয়তক্ষেত্রের সূত্রটা মনে রাখবেন। তবে আমাদের আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা দিয়ে আমরা খুব শর্টকাটে অনেক বাঁকা জমিও কিন্তু পরিমাপ করতে পারি। তো চিত্রে আপনারা দেখতেছেন যেটা, যে এবি এখানে আমাদের ৬২ ফিট লম্বা এবং এখানে ডিসি আমাদের ১৩৪ ফিট লম্বা। কিন্তু এই দুটো বাহুর মধ্যবর্তী যেটা সেটা হচ্ছে যে এরা হচ্ছে সমান্তরাল। তো এজন্য এটা যদিও আমাদের এখানে ভাগ করে ত্রিভুজ আকারে নিয়ে আমাদের করার প্রয়োজন নাই। আমরা এটাকে সরাসরি সামান্তরিকের সূত্র প্রয়োগ করতে পারবো। যে কিভাবে প্রয়োগ করব? এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামান্তরিক বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। সামান্তরিক বাহুদ্বয়ের যোগফল মানে ১৩৪ লম্বা এটা, আর এখানে ৬২, এই দুটাকে যোগ করব, ২ দিয়ে ভাগ করব। আর এই যে উচ্চতা আছে, মধ্যবর্তী উচ্চতা, সেটা হচ্ছে আমাদের এই যে ৬৪ ফিট। তো তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করব, অনেক বাঁকা জমিরও আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তবে এখানে শর্ত থাকবে যে দুটো বাহু সমান্তরাল থাকবে। সমান হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু বাহু দুইটা সমান্তরাল থাকবে। এখন যদি বাহু দুইটা সমান্তরাল থাকে তাদের মধ্যবর্তী যেই একাধিক দৈর্ঘ্য এগুলো কিন্তু সমান থাকবে, এটা মনে রাখবেন। এইরকম যদি হয়, এখন দুই দিকে যদি দুই রকম থাকে, এই দুইটা যদি সমান্তরাল হয়, মধ্যবর্তী জিনিসটা কিন্তু একই থাকবে। তো এই জন্য এই সূত্র প্রয়োগ করে আমরা খুবই সহজে তার ক্ষেত্রফলটা পাবো। তো যাক, এখন আমরা চলে আসি ত্রিভুজের ক্ষেত্রে। আমরা কিন্তু চতুর্ভুজাকার জমির ক্ষেত্রে পারলাম। এখন আসি ৩টা বাহু দ্বারা যদি আবদ্ধ হয় আপনার সম্পত্তিটা। তো নরমালি জাস্ট আপনাদের জানার জন্য বলি, ত্রিভুজটা আসলে ২ ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কোণ হিসাবে, একটা হচ্ছে বাহু হিসাবে। কোণ হিসাবে ত্রিভুজ ৩ প্রকার: সমকোণী, স্থূলকোণী এবং হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী। আর যে বাহু হিসাবে আমাদের সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তো আমাদের কাজের হচ্ছে এই বিষমবাহু। জাস্ট এটা আমরা পড়বো। আর একটা এখানে যেটা পড়বো আমরা সমকোণী, এই দুটা পড়বো। এই দুটা পড়লে আমাদের জন্য যথেষ্ট। বাকিগুলো আমরা না জানলেও চলবে জায়গা জমি পরিমাপ করার জন্য। জাস্ট এই দুটো জিনিস আমাদের মনে যাতে থাকে। একটা সমকোণী, একটা হচ্ছে বিষমবাহু। তো এখন এই যে সমকোণী ত্রিভুজটা যদি আমরা দেখি, এর মানেটা হচ্ছে এর যে এই যে কোণটা আছে এটা 90 ডিগ্রি হবে। এটাই কোণটা যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা বলতেছি যে সমকোণী। তো একটা কথা মনে রাখবেন,
যে ত্রিভুজের যেকোনো ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রির বেশি কিন্তু হয় না। অর্থাৎ ত্রিভুজের ৩ টা কোণ কখনোই ১৮০ ডিগ্রির বেশি তারা যেটা করতে পারে না, তারা কোণ উৎপন্ন করতে পারে না। এটা এতটুকু মনে রাখবেন যে তারা ১৮০ ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করতে পারে না। আর এই সমকোণী ত্রিভুজ যেটা করে সেটা হচ্ছে একটা সূত্র মেনে চলে। এটা হচ্ছে যে 3:4:5 এই সূত্রটা মেনে চলে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের জন্য আমাদের আরেকটা সূত্র মনে রাখবো আমরা, যেটাকে আমরা বলি পিথাগোরাসের সূত্র। যেমন আমরা সবাই পড়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে কাজ করবে, যেখানে আমরা বাধাপ্রাপ্ত হব, যেখানে সম্পত্তির পরিমাপ করতে পারবো না। তখন আমরা এই যে ছোটকালে 9-10 এ আমরা পড়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার, এই সূত্র কাজে লাগায় আমরা দুটা বাহু যদি জানি, তৃতীয় বাহুটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো। এটাই কিন্তু আমাদের জমির কাজে পিথাগোরাসের সূত্রের আমাদের প্রয়োগ পাবো আমরা, যে দুইটা বাহু যদি আমরা জানি, তৃতীয় বাহুটার আমরা দৈর্ঘ্য পাবো। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নরমাল যেই ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ আমরা যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এর অতিভুজটা কত সেটা আমাদের দেখারও প্রয়োজন নাই। এই অতিভুজ ছাড়াই আমরা কিন্তু জাস্ট এই যে ভূমি এবং উচ্চতা দিয়ে এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে নরমাল আমরা মনে রাখবো যে সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা। আর এই সমকোণী ত্রিভুজ ব্যবহারের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব, যেখানে বাধাপ্রাপ্ত হব দুই দিকের যদি মাপ জানি, তৃতীয় বাহুর মাপ আমরা এখান থেকে নিতে পারবো সহজভাবে। তো আর বাকি আপনার যে বর্গফুট আসবে, এটাকে যদি আপনি শতকে নিতে চান ভাগ করবেন, তাহলে জমির ক্ষেত্রফল পেয়ে যাবেন। তো তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা আমরা বুঝলাম। এখন জাস্ট আমরা বুঝবো এই বিষমবাহু ত্রিভুজ। বাকি 4টা আমাদের দরকার নাই, এগুলো আপনারা না পড়লেও চলবে। তো পিথাগোরাসের সূত্রটার একটা প্রয়োগ যদি আপনাদেরকে জাস্ট আমরা দেখাই, তাহলে হয়তো আপনারাও বুঝবেন যে আসলে পিথাগোরাসের সূত্রে আমরা কি করতে পারবো। তো নরমাল ধরলাম যে এইটা হচ্ছে আপনার একটা সম্পত্তি। এখন এই সম্পত্তিটার একদিকে 40 আরেকদিকে 40, 30, 30 আছে। এখন এই সম্পত্তিটার মাঝে আপনার এই যে জায়গাটা আছে, এই এতটুকু আছে, এ বাহু আমাদের, সাথে এটা হচ্ছে আমাদের বি বাহু। এখন এই স্থি বাহুটা আপনি পরিমাপ নাই, এখানে আপনার একটা বাড়ি আছে, ঘর আছে, আপনি কিভাবে জানবেন আপনার সি বাহুটা কতটুকু? তো এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারবো, কারণ পিথাগোরাসের সূত্র আমাদের যেটা বলতেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। তো আমরা যদি এই c এর মানটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা c টা এদিকে রাখবো, রুট ওভার হয়ে যাবে, যেহেতু স্কয়ার ওই সাইডে চলে যাবে। তো স্কোয়ার যখনই ওই সাইডে চলে যাবে, তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানগুলা যদি বসিয়ে দিই, আমরা পাচ্ছি 50। তাহলে দেখুন এই বাহুটা বাস্তবে আমরা পরিমাপ না করেও পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তৃতীয় বাহু পেলাম। তো এইভাবে অনেক ক্ষেত্রে আমরা এই সূত্রে কাজে লাগাইতে পারি। এটা ছাড়া আরো যদি প্রয়োগ দেখি, সেক্ষেত্রে নদীর বাঁধার ক্ষেত্রে বা কোনো যদি বাধা থাকে, আপনি একটা সম্পত্তি পরিমাপ করবেন, জাস্ট এই ক্ষেত্রে আমরা যদি দেখাই যে আপনি একটা সম্পত্তি পরিমাপ করবেন, এ পর্যন্ত আসছেন, এখন এখানে নদী, এখন এই নদীটার যেই প্রস্থ কতটুকু এটা আপনি বের করবেন। তো বাস্তবে তো আপনার এতটুকু নদী হয়তো গভীরতা থাকতে পারে, স্রোত থাকতে পারে। তো এই জন্য আপনার কাজ যেটা হবে, আপনি প্রথমে নদীর ওই পারে কাউকে পাঠাবেন, সেখানে একটা খুঁটি গাড়ে নিবেন। এখানে নেওয়ার পর এই যে বিন্দু থেকে আপনি আসছিলেন পরিমাপ করবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু পারেন একটা লম্বা টানবেন। তো টানার পরে এটাকে 2 ভাগ করবেন। আপনি যদি 10 ফিট নেন, 5 ফিটে ভাগ করবেন। আপনি 100 ফিট নিলে 50 ফিটে ভাগ করবেন। ধরলাম এখানে হচ্ছে মধ্যবিন্দু সি। তো এখন আপনি যেটা করবেন, এই সি বিন্দু থেকে এই অপর প্রান্তের ওটার মধ্যে তাকাবেন, এবং তাকাতে তাকাতে আপনি পিছনের দিকে যেতে থাকবেন। পিছনে আপনি যখনই যাবেন, তার তার আগে যেটা করতে হবে আপনাকে, এই যে লাস্ট বিন্দু যেটা আপনি নিয়েছিলেন, এটা টোটাল একটা আপনি লম্বের মতো টানবেন। এখন এই সি বিন্দু থেকে পিছনে যেতে যেতে যেইখানে গিয়ে আপনার লাগলো, এই জায়গাটা যতটুকু আপনার প্রস্থ হবে, নদীর প্রস্থটাও অতটুকুই হবে। পিথাগোরাসের এই সূত্রটা আমরা বাস্তবে ব্যবহার করে বিভিন্ন বাধাপ্রাপ্ত জায়গার আমরা এরকম করে ক্ষেত্রফল বের তার দৈর্ঘ্যটা জানতে পারবো যে এটা কতটুকু লম্বা চওড়া। তো বাকিটা নোট দেওয়া থাকবে, আপনারা 1-2 বার মিলিয়ে নিবেন। তো এখন আমরা যদি দেখি হ্যারনসের ফর্মুলা বা বিষমবাহু, হ্যারনসের ফর্মুলা যেটাই, সেটাই হচ্ছে বিষমবাহু। বিষমবাহু মানেটা হচ্ছে 3টা বাহুর মান হবে ভিন্ন। দেখুন, একটা আমরা দিলাম 80, একটা 120, একটা হচ্ছে আমাদের 88। তো এই 3টা যদি ভিন্ন হয়, তো হ্যারনস সাহেব যেটা বলতেছেন যে আমরা হাফ ইনটু ভূমি উচ্চতা যদি দেই, আসলে এটা প্রকৃত ক্ষেত্রফল দেয় না। তো কিভাবে প্রকৃত ক্ষেত্রফল দিবে? তো তার জন্য তার একটা নির্দিষ্ট সূত্র আছে। তো
তো তার সূত্র প্রয়োগ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে পরিসীমা বুঝতে হবে যে পরিসীমা জিনিসটা কি। পরিসীমা হচ্ছে এই যে বাইরে ৩টা বাহু আছে, এ বাহুর দৈর্ঘ্য এবং এই সি বাহু এবং বি বাহু, ৩ বাহুর যে দৈর্ঘ্য সেটার যোগফলকে আমরা বলি পরিসীমা। যে আসলে চতুর্দিকে তার বাহুটার দৈর্ঘ্যটা কত। তো এই পরিসীমার অর্ধেক যদি আমরা করি সেটাকে বলি অর্ধ পরিসীমা। তো হেরনসের ফর্মুলা প্রয়োগের প্রথম শর্ত হচ্ছে আপনাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা দিয়ে আমরা a প্লাস বি প্লাস সি পেলাম। অর্ধ পরিসীমা তাহলে আমরা এই ৩টাকে যোগ করে ২ দিয়ে ভাগ করব, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেলাম। তো এই বাস্তব চিত্রে আমরা এখানে অর্ধ পরিসীমা পাচ্ছি ১৪৪ ফিট আমরা হিসাব করার পর। তো এখন আমরা এর মধ্যে কতটুকু জায়গা আছে হেরনসের সূত্র প্রয়োগ করব। তার সূত্র যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে রুট ওভার দিতে হবে প্রথমে, তারপরে অ্যাশ মানে হচ্ছে যে অর্ধ পরিসীমা আমরা যেটা বের করলাম সেটাকে আমরা অ্যাশ দিয়ে প্রকাশ করতেছি, যে অ্যাশ ইন্টু অ্যাশ মাইনাস এ অ্যাশ মাইনাস বি অ্যাশ মাইনাস সি। অর্থাৎ আমরা যে ৩টা বাহু পেলাম, এইটা পেলাম, এইটা পেলাম, এইটা পেলাম, টোটাল ৩টা যোগফল থেকে প্রতিটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আবার মাইনাস করতেছি। তো এখানে আমরা যদি মান বসায় দেই, এগুলো আপনারা ক্যালকুলেটরে করে নিতে পারবেন, মোটামুটি আমরা ৮ শতকের মতো পাচ্ছি। তো এইভাবে আমরা যেকোনো পাকা জমি যদি আমরা পিওরলি পরিমাপ করতে চাই, আমাদের হেরনসের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। আর বর্তমানে এত লম্বা খাটনি করার আপনার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আপনি বিভিন্ন অ্যাপস পাবেন। শুধু এই ৩টা দৈর্ঘ্য যদি আপনি দিয়ে দেন, এ বাহু, বি বাহু, সি বাহু, আপনাকে অটোমেটিক সেখানে সূত্রটা দেওয়া থাকে, আপনাকে ১ সেকেন্ডে ক্ষেত্রফল দিয়ে দিবে। তাই আপনার এত লম্বা চড়ার হিসাব কষতে হবে না যে অ্যাশ কত, অ্যাশ মাইনাস এ কত। সেটা আপনারা ব্যবহার করবেন, তাহলে সেখান থেকে উপকৃত হবেন। তো কথা হচ্ছে বাস্তবে তো এরকম জায়গা পাবেন না। বাস্তবে আপনি চতুর্ভুজ জায়গা পাবেন যেটা ৪ দিক থাকবে, মাপটা একটু ভিন্ন থাকবে। তখন ওইটার মধ্যবর্তী আপনি একটা রেখা টেনে ২টা বিষমবাহু ত্রিভুজে ভাগ করে নিবেন। ত্রিভুজ 1 এবং ত্রিভুজ 2। তারপরে এটার ক্ষেত্রফল একবার বের করবেন, এটার ক্ষেত্রফল একবার বের করবেন। দুটাকে যোগ করে দিবেন। আর যেটা বললাম অ্যান্ড্রয়েড কিছু অ্যাপস আছে, জাস্ট এরিয়া ক্যালকুলেটর লিখলেও চলবে, অথবা বিডি ল্যান্ড সার্ভেয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে ওনাদেরও নিজস্ব একটা অ্যাপস আছে, অসংখ্য অ্যাপস আছে, সেগুলো দিয়ে আপনি এই যে ৩ বাহুটা দিলেই ক্ষেত্রফল চলে আসবে। তো আপনার জন্য আর এত হিসাবটা কষতে হবে না, এরকম একটা একটা করে হিসাব কষার দরকার হবে না। এখান থেকে আপনারা শর্টকাট ফর্মুলা হেরন ফর্মুলাটা ব্যবহার করবেন। তো এখন আমরা তারপরে যদি ফর্মুলায় চলে যাই, যে বৃত্তাকার জমি, তো বাস্তবে বলবো, বাস্তবে আপনি ১% বৃত্তাকার জমি পাবেন না। বাস্তবে মাঠে জমি মাপতে গিয়ে ১% এর চাইতেও কম, 0.5% বৃত্তাকার জমি পাবেন। তারপরেও আমাদের অনেক কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে এটা যদি একটা আমাদের বৃত্ত হয় গোলাকার, যেমন কুয়া আছে, এটা যদি আমাদের কুয়ার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়, তো এক্ষেত্রে আমরা কিছু পাবো পরিধি। এই যে চতুর্দিক লাইন যেটা আমরা টানলাম এটাকে বলে পরিধি। আর এখানে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখান থেকে যেকোনো এক পাশে পরিধি পর্যন্ত এটাকে বলে ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম, পরিধি পেলাম। আর বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখন অনেকেই বলবেন যে ভাই পাই জিনিসটা কি? তো মনে রাখবেন, নরমালি পাই যদি আমরা বুঝতে চাই, এই যে এখান থেকে যে ব্যাসার্ধটা আমরা নিলাম, এই ব্যাসার্ধটা যদি আমরা ৩ বার টানি, এখান থেকে ১ বার টানলাম এই পর্যন্ত, ২ বার টানলাম এই পর্যন্ত, ৩ বার টানবো এই পর্যন্ত, ৪ বার যাবে না। এই যে পাই এর মানটা আমরা কত জানি? 3.1416। এটা ডট 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 চলতেই থাকে। এটা কিন্তু অসীম পর্যায়ে যায়। এটা কিন্তু নির্দিষ্ট না। তার মানে হচ্ছে যেই ব্যাসার্ধ নিয়ে আপনি বৃত্ত আঁকতেছেন, ব্যাসার্ধটাকে ৩ বার আপনি ঘুরাবেন এবং সাথে 0.1416 পর্যন্ত ঘুরাবেন, তাহলে দেখবেন বৃত্তটা কমপ্লিট হবে। এটাই হচ্ছে পাই বুঝায়। তো এইজন্য একটা ধ্রুব মান, এর কোনো নির্দিষ্ট মান নাই। তো এইজন্য পাইয়ের মানের শেষে আপনারা দেখবেন 3.1416, এভাবে একটার পর একটা কিন্তু চলতেইছে, শেষ কিন্তু হচ্ছে না। তো তাহলে আমরা পরিধি পেলাম, বৃত্তের কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম, এতটুকুই যথেষ্ট। আর আমরা ক্ষেত্রফল বের করার জন্য পাই আর স্কোয়ার এই সূত্র ব্যবহার করব। তো আমাদের বাস্তবে আমরা আসলে যেটা পাবো, বাস্তবে পাবো আমরা অর্ধবৃত্তাকার জমি। অর্ধবৃত্তাকার, যে আপনার জমিটা এরকম আছে, এই যে এখানে হয়তো আয়তক্ষেত্রের মতো হইলো কিন্তু সামনে একটু সামান্য বাঁকা, এইরকম জমি পাবেন আপনি। এটা আমি এখানে একটু জাস্ট বড় করে নিয়েছি, এইরকম জমি পাবেন। অথবা আপনার সম্পত্তি আছে, পাশে দিয়ে নদী চলে গেছে, তো এখানে নদীর বাঁকটা চলে এসেছে, তো বাস্তবে আপনি জমি পাবেন এইরকম অর্ধবৃত্তাকার। তো এক্ষেত্রে আপনি কি সূত্র প্রয়োগ করবেন? তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করি সেটা হচ্ছে, আমরা একটা যে সূত্র প্রয়োগ করে সেটা হচ্ছে বড় আইল বলি আমরা।
ছোট আইল, দুইটা আইল। এখন বড় আইল কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা যেটা নিচ্ছি এ এবং বি, লম্বা যেটা, সেটাকে আমরা বড় আইল বলতেছি। আর এর মাঝখানে আমরা একটা দূরত্ব নিব, যেটাকে আমরা ছোট আইল বলতেছি। তো আমরা বাস্তবে যেটা করব, এই বড় আইল এবং ছোট আইল দিয়ে ক্ষেত্রফলটা বের করব। তো এই জন্য দুটা সূত্র একই রকম, দুই রকম ভাবে ফরম্যাট ব্যবহার করা হয়। যে বড় আইলটাকে আমরা নিব 2 দিয়ে ভাগ করব, ছোট আইলটাকে নিব 2 দিয়ে ভাগ করব। তারপরে পাই এর মান বসিয়ে দিব। পাই পাই তো আপনারা সবাই জানেন, পাই এর মান 3.1416 ব্যবহার করা হয়, অথবা আপনি 22/7 ও ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। 22/7 অথবা 3.1416। আর এই সূত্রটারই যদি আমরা এই পাই এর মানটা সহ একদম ভাগ টাগ করে দেই, তখন আমরা এটাকে সরাসরি এমনি প্রয়োগ করতে পারবো যে বড় আইল গুণন ছোট আইল গুণন 0.7854। এটা কিন্তু দুইটা সূত্র না, একই সূত্র। শুধু এখানে এই যে 2 দিয়ে আমরা ভাগ করতেছি, এই দুইটাকে আমরা যেটা করি পাই এর মান সাথে ভাগ করে এটা একটা একদম খুবই ইজি সূত্র বানায় নেই। তাহলে আমাদের আর ওই যে বড় অক্ষ ভাগ 2, ছোট অক্ষ ভাগ 2 এগুলো মনে রাখার প্রয়োজন নাই। লম্বা যেটা পাবেন দৈর্ঘ্য, সেটাকে ছোটটার সাথে আপনি গুণন করবেন আর সাথে 0.7854 গুণন করবেন। তাহলে আপনি এই উপবৃত্তাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাবেন। তাহলে এতটুকু আমরা বুঝলাম যে আমাদের এই জাস্ট এটা সূত্রটা মনে রাখলেই চলবে। বাস্তবে আমরা 0.5% ও সম্পত্তি পাবো না, যেটা আসলে এরকম রাউন্ড। বেশিরভাগ সম্পত্তি পাবো আমরা এইরকম উপবৃত্তাকার বা নদীর বাঁকের মধ্যে বা বৃত্তাভাসাকৃতির। সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো যে বড় আইল গুণন ছোট আইল গুণন হচ্ছে আমাদের 0.7854। তো এখন আমরা চলে যাব, আমাদের এগুলো ছিল সাধারণ সূত্র। এখন আমরা চলে যাব কিছু সূত্র আছে, যারা ক্যালকুলাস পড়েছেন হয়তো ইন্টারে, যাদের গণিত ছিল, তো তারা হয়তো কিছুটা বুঝবেন। এখানে 3টে সূত্র, সাইন রুল, কোসাইন রুল, সাইন এরিয়া রুল। তো বাস্তবে সাইন রুলের আমরা ব্যবহার পাবো না, আর এটা খুবই কষ্টসাধ্য। সেখানে 3টা জিনিস জানতে হয় একটা জিনিস বের করার জন্য, অর্থাৎ 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস জানা থাকলে অপরটা জানা যাবে। এটা খুবই একটা জটিল জিনিস, তাই আমরা সাইন এরিয়া রুল এটাকে পড়বোই না, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে কোসাইন এবং সাইন এরিয়া রুল, এই দুটা দিয়ে আমরা কাজ করব। তো এক্ষেত্রে বেসিক একটা জিনিস আমরা জানবো, যেটা সেটা হচ্ছে যে যে কোনো দেখবেন, এটা যদি আমরা বি কোণ যদি বলি, এই যে কোণটাকে যদি আমরা বি কোণ বলি, তাহলে বি কোণের যে বিপরীত সেটাই হবে বি বাহু। অর্থাৎ এই কোণটা যত বড় হবে এই বাহুটা কিন্তু তত বড় হবে। এই কোণটা যত বড় হবে এই বাহুটা কিন্তু এরকম যায়। বাস্তবে এইটা আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আমরা ভুল করব। এই কোণটা যত বড় হবে এই বাহুটাও তত বড় হবে। তাহলে কোণের বিপরীতে থাকে বাহু। তো এটা যদি বি কোণ হয়, বাহু হবে আমাদের তার বিপরীতে। একই রকম ভাবে এটা যদি সি কোণ হয়, তাহলে বাহু হবে তার বিপরীতে, অর্থাৎ এখানে সি। এটা যদি এ কোণ হয়, তাহলে বাহু হবে তার বিপরীতে এটা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সাইন এরিয়া রুল আমরা পড়বো না, তারপরে এখানে আপনাদেরকে দিয়ে দিলাম যদি আপনারা চান। তবে এটা 3টা জিনিস জানতে হয়, এটা আমাদের কোনো কাজে আসবে না আমরা শর্টকাটে করতে গেলে। কারণ 3টা জানলে আপনি আরেকটা জানতে পারবেন, তো অতটা 3টা জানার তো আর আমাদের সময় নাই। আমরা চলে যাব আমাদের কোসাইন রুলে। তো কোসাইন রুল, যেটা কোসাইন রুল আমরা পূর্বেই পড়েছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার। তো ওই একই সূত্র, শুধু এক্ষেত্রে -2bc cos a এইটি আমাদের যুক্ত হবে, বাকি কিছুই না। আমরা পূর্বে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার পড়েছি, ওই জিনিসটাই, তবে এখানে আমরা কোণ ব্যবহার করব। তো ধরলাম আপনার বাস্তবে এটা একটা সম্পত্তি, জাস্ট এই জিনিসটা আগে একটু বুঝেন, এটা আপনার একটা বাস্তবের সম্পত্তি। তো ওই সম্পত্তিটা এদিকে 138 ফিট লম্বা, এদিকে 140, এদিকে আপনার 60, এদিকে হচ্ছে 64। তো আপনি চাচ্ছেন এটাকে 100% পিওর ভাবে পরিমাপ করবেন, তো এটা তো আপনি গড় সূত্রে করতে পারবেন না, আয়তক্ষেত্র সূত্র হচ্ছে না, কি করবেন? আর এই আপনার সম্পত্তির মাঝখানে বাড়িও আছে, আপনি যে মাঝখানে হেরনসের সূত্রে ফালাবেন এরকম করে যে আড়াআড়ি টানবেন, তারও কোনো উপায় আপনার নাই। তো এই ক্ষেত্রে আমাদের কাজ আসে আমাদের এই কোসাইন রুল। এই কোসাইন রুল যেটা আপনাকে করবে, সে আপনাকে কিন্তু সঠিক পরিমাপ করে দিবে, কিন্তু এক্ষেত্রে আপনাকে এই যে কোনো একটা কোণ পরিমাপ করা জানতে হবে। যে কোনো একটা কোণ যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তুই আপনার এই সূত্রটা আপনি কাজ করাতে পারবেন, না হলে কিন্তু না। তো জাস্ট এইটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা যতটুকু এখানে একটা নিয়েছি, দেখেন যে এ, বি এবং সি, এটা হচ্ছে 3টা বাহু। এখন ধরেন যে আমরা এই যে সি বাহুটা কতটুকু লম্বা এটা জানবো, আমরা তার পরিমাপ করতে পারতেছি না, সেখানে যেতে পারতেছি না। তো আমরা কি করব, এই কোসাইন রুলের 3টা সূত্র আছে।
তিনটা সূত্র বলতে কি ৩ রকমের লিখা যায়, তবে আমরা একটা মনে রাখলেই চলবে। যেমন a স্কয়ার যদি আমরা বের করতে যাই বলতেছে b স্কয়ার প্লাস c স্কয়ার, c স্কয়ার বের করতে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ একটাই সূত্র, জাস্ট আপনি কোন বাহুটা বের করবেন তার উপর নির্ভর করে বাকিগুলো চেঞ্জ হবে। তো আমরা এক্ষেত্রে এখন c টা বের করব। তো আমরা যদি c বের করতে যাই আমাদের সূত্রটা তখন একটু চেঞ্জ হয়ে চলে আসবে এরকম √a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। এখন আমরা এই বাহুটার মান যদি জানি, জাস্ট এটা আমরা জানি যে এটা 90 ফিট আছে, এটা আমরা জানি 82 ফিট আছে। তো আমরা এইটা শুধু জানি না। তো আমাদের এই সূত্র দেখুন, এই সূত্র আমাদের a এর মান আমরা বসাচ্ছি, b এর মান বসাবো, 2 এর মান আমরা তো জানি, a এর মান বসাবো, b এর মান বসাবো। তাহলে আমাদের শুধু এই একটা জিনিস জানলেই হচ্ছে যে cos c, c এর এটা কত, এর কোণটা পরিমাপ। এখন এই কোণটা আমরা কিভাবে পরিমাপ করব? কোণ আমরা ৩ ভাবে পরিমাপ করতে পারবো। একটা হচ্ছে বাজারে আপনারা কোণ নির্ণয়ের যন্ত্র পাবেন। বাস্তবে জমিতে ওইখানে যদি আপনি ওটা বসান, ডিজিটালি আপনাকে বলে দিবে যে এইটা এত ডিগ্রি। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি যেকোনো দুটো সরল রেখাকে, মানে হচ্ছে যেকোনো ২ টা স্কেলকে যদি পাশাপাশি রাখে এটা ওইখানে আপনি কোণটা নিয়ে চাঁদার সাহায্যে বের করতে পারেন। তবে এই ২ টার মধ্যেও কিন্তু আপনার কারেক্ট রেজাল্ট নাও আসতে পারে। এর কারণ একটাই, সেটা হচ্ছে ১ ডিগ্রি যদি এদিক ওদিক হয়ে যায় অনেক বিশাল সম্পত্তি কিন্তু চলে যাবে। কারণ আমরা পূর্বেই বলেছি এই কোণটার উপর নির্ভর করে এই বাহুটা হয়। তো তাহলে এখন আমরা কিভাবে এর সঠিক পরিমাপ করব? তো এটা ২ টার মধ্যে আপনি যদি না পারেন, তৃতীয় আপনি যেটা করবেন, বাস্তবে এই জায়গা থেকে এই পর্যন্ত ৫ ফিট জায়গা আপনি পরিমাপ করলেন, ৫ ফিট। এখান থেকে এদিকেও আপনি ৫ ফিট জায়গা নিবেন। জাস্ট এটা আমি আপনাদেরকে একটু ব্যাকে দেই, তাহলে ভালো হবে, যেহেতু অনেকে হয়ে গেছে। তো এই ধরলাম এখানে হচ্ছে আপনার ৫ ফিট আপনি পরিমাপ করলেন। এদিকে ১০ ফিট পরিমাপ করলেন বা ৫ ফিটই নিলেন আপনার ইচ্ছা মতো। তো মাপার পর এই ২ টা আপনি যোগ করে দিবেন। এই ২ টা এরকম করে। তো যোগ করার ফলে আপনার কি হলো? আপনি ৩ টা বাহু কিন্তু জানতে পারলেন। যে এখান থেকে কতটুকু আপনি নিজে মেপে নিছেন, এখান থেকে কতটুকু আপনি নিজে মেপে নিছেন, আর এইটুকু আপনি মেপে নিছেন। তো যখনই আপনি ৩ টা বাহু যদি জানেন, সেটা আপনি জাস্ট অ্যাপস এর মধ্যে আমরা যে সাইন এবং কোসাইন, এই সাইনের সূত্র যেটা আমরা পড়লাম না, অনেক কষ্ট করে বের করতে হয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, যে এই বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস এর কথা বলতেছি, সেখানে যদি আপনি ৩ টা বাহু যদি দিয়ে দেন, অটোমেটিক আপনাকে কোণগুলো দিয়ে দিবে। এ কোণ কত, বি কোণ কত, সি কোণ কত। তাহলে আপনি খুব সহজেই সি কোণের মানটা পেয়ে গেলেন এবং এই মানটা এখানে cos c হিসাবে বসিয়ে দিলেন। তো জাস্ট আমি অ্যান্ড্রয়েড অ্যাপস এর যে এরিয়া ক্যালকুলেটর অথবা বিডি ল্যান্ড সার্ভেয়ার অ্যাপস আছে, সেটা আপনাদেরকে লিংকটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন যে কিভাবে আপনারা এটা করবেন। তাহলে আপনি বাস্তবে ওই জায়গা থেকে এদিকে আপনার ইচ্ছামত মাপ দিলেন। ১০ ফিট, যদি ১০ ফিট নিতে চান নিবেন, এদিকেও ১০ ফিট নিবেন। তো নেওয়ার পর এই ২ টাকে আপনি জয়েন করে দিবেন। তো জয়েন করলে আপনার ৩ টা বাহু জানা থাকলো, অ্যাপসে দিলে আপনার এই কোণটা চলে আসবে অটোমেটিক, যে এই কোণটা কত। এই কোণটা তখন আপনি জাস্ট এখানে বসায় দিলেন, তখন আপনি অটোমেটিক সাথে সাথে পেয়ে গেলেন। তো এক্ষেত্রে আমরা এই চিত্রে যে ১৪৯.৩৮ ফিট, এইটা কিন্তু আমরা এখানে পেয়েছি, যে আমাদের কোণটা ছিল ৮৫.৫৮। এই যে কোণটা ছিল এটা ৮৫.৫৮ ছিল। তো এইভাবে আপনারা কাজটা করতে পারবেন কোসাইন রুল। তাহলে কোসাইন রুল দিয়ে আপনারা যেই বাধাগ্রস্ত বাহুটা, যেখানে আপনি পারতেছিলেন না, তো অনেকেই বলবেন যে ভাই আমি তো এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারতাম। পিথাগোরাসের আপনি তখনই পারবেন যখন এই কোণটা ৯০ ডিগ্রি হবে। কোণটা যদি ৯০ ডিগ্রি হয় তখন আপনি পিথাগোরাস ব্যবহার করতে পারতেন। কিন্তু এটা ৯০ ডিগ্রি না। তো এজন্য পিথাগোরাস এখানে কাজ করবে না। পিথাগোরাস আমরা ১ম এ বলছি একটা সূত্র, মানে 3:4:5, আর তার কোণটা ৯০ ডিগ্রি হতে হয়। তো যখনই ৯০ ডিগ্রি হবে না, বাধা থাকবে, আপনি কোসাইন রুল ব্যবহার করে অপর বাহুটা জানতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমরা যদি ক্ষেত্রফলের নির্ণয় করতে চাই, আমাদের কষ্ট করে অপর বাহু কেন আমরা ব্যবহার করব? আমরা কোণ থেকে সরাসরি ক্ষেত্রফল নিলেই হয়। তো আমরা সেই কাজটাই করব, যে আমরা সরাসরি কোণ থেকে ক্ষেত্রফলটাই বের করে ফেলাবো। তো একই রকম ভাবে ধরেন যে জায়গা ওইটাই, বাধা ওইটাই, আমরা শুধু ক্ষেত্রফল বের করব। তো আমরা সরাসরি সাইন এরিয়া রুল বলে একটা সূত্র পাবো। সাইন এরিয়া রুল। এটা আপনাকে বাহুগুলা জানাবে না, টোটাল ক্ষেত্রফলটাই বের করে দিবে সাথে সাথে, যে কিভাবে আমি বাধাগ্রস্ত জায়গাটার ক্ষেত্রফলটা পাবো। তো এর যে সূত্র, সেটা যদি আমরা আমরা নরমালি যেটা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইস্টু ভূমি গুণন উচ্চতা। এটা আমরা সবাই জানি। একটু আগেও আমরা পড়েছি। ভূমি
গুণন উচ্চতা, জাস্ট এখানে লিখতে যদি সমস্যা, তো এটার সাথে আমরা শুধু কোনটা যুক্ত করে দিব, সাইন থিটা, থিটারা যুক্ত করে দিব। তো এই যে জায়গাটা দেখেন, এই যে আমরা এই বাহুটা জানি 64 ফিট, এটা 140 ফিট। এখন এই বাহুটা জানি না, এখানে বাড়িও আছে, কিন্তু আমরা চাচ্ছি একদম প্রপার নিখুঁতভাবে পরিমাপ করব। তো পূর্বের নিয়মে আপনি এখান থেকে এই পর্যন্ত মাপলেন, এই পর্যন্ত মাপে এটা জয়েন করে দিয়ে, বা আপনার কাছে যদি কোণ নির্ণয় করার যন্ত্র থাকে, যন্ত্র দিয়ে আপনি কোণটা যদি বের করতে পারেন, আপনার কাজ হয়ে গেল। মাত্র 1 মিনিটে আপনি সূত্রে ফেলে দেন এই সূত্রটার মধ্যে, যে হাফ, সূত্রের হাফ আমাদের এটা হচ্ছে 140 লম্বা, আর 64 হচ্ছে আমাদের এই যে চওড়া, আর সাইন, সাইন কত ডিগ্রি আমাদের 85.58। ক্যালকুলেশন করলে আপনি পেয়ে যাবেন যে আপনার 10.25। অর্ধেক সম্পত্তির মধ্যে আপনার 10.25 সম্পত্তি আছে। তাহলে দেখেন, সাইন এরিয়া রুল আপনাকে কত ফিট লম্বা চওড়া জানার প্রয়োজন নেই, টোটালি আপনাকে ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে যে আসলে কতটুকু জায়গা আছে। এই সূত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো তারপর যদি আমরা দেখি, আর যে এই সূত্রটার কথা বললাম আমরা এখানে, তাহলে এই 3টে সূত্র আমরা ব্যবহার করব, হেরনসের সূত্র, কোসাইন রুল এবং সাইন এরিয়া রুল। এই 3টা কার্যকরী সূত্র আমরা মনে রাখবো, বারবার প্র্যাকটিস করবেন, একবারে কিন্তু ভুলে যাবেন। নোটটা দেওয়া থাকবে, এখানে উদাহরণ সহ দেওয়া আছে। হেরনসের সূত্র যেটা বিষমবাহু, আর কোসাইন রুল যেটাতে আমরা বাধাপ্রাপ্ত বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করব, আর একটা হচ্ছে সাইন এরিয়া রুল যার সাহায্যে আমরা সরাসরি ক্ষেত্রফলটা বের করব। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আপনারা এগুলো করে নিয়েন, সেটাই, অন্য কিছু না। তো এখন আমরা চলে যাব আরো যে কয়েকটা সূত্র আছে, এখানে 3টা সূত্র আছে, মিড অর্ডিনেট রুল, ট্রাপিজয়েডাল রুল এবং সিমসন এরিয়া রুল। এই 3টা সূত্রই কিন্তু একই কাজে লাগে, তবে সবচেয়ে নিখুঁত এবং একুরেট দেয় আমাদের এই সিমসন এরিয়া রুল যেটা আছে সেটা। 3টা সূত্র একই রকম কাজের জন্য ব্যবহার হবে। তো আমরা বিশেষত এই সূত্রটা আপনারা প্র্যাকটিস করবেন, এই সূত্রটাই আপনাকে 100% কারেক্ট ফলাফল দিবে। তো বাস্তবে এই সূত্রগুলো ব্যবহার করা হয় কিন্তু খুবই ক্ষুদ্র পরিমাণ জায়গা পরিমাপ করার জন্য। যে ধরলাম এটা আপনার যদি একটা বিশাল আকারের সম্পত্তি হচ্ছে, এখন এই সম্পত্তির এখানে গিয়ে একটু তেড়া বেঁকা হয়ে গেছে, এইরকম তেড়া বাঁকা হয়ে গেছে, যেটা আপনি কোন সূত্রে ফালাবেন। এই পর্যন্ত তো আমরা নিলাম যে ঠিক আছে, এই পর্যন্ত আপনি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র করে এর ক্ষেত্রফল নিলেন, এখন এই বাঁকা জমির ক্ষেত্রফল আপনি একদম নিখুঁত ভাবে নিতে চান। তো নিখুঁত ভাবে নেওয়ার জন্য এই 3টা সূত্র, তার মধ্যে সবচেয়ে একুরেট হচ্ছে, আমরা আবারও বলতেছি, এই যে সিমসনের 1/3 রুল বা এরিয়া রুল এটা। তো এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রথমে আপনি যে জমিটা এরকম বাঁকাটা পরিমাপ করবেন, এটা লম্বা দিকটা আপনাকে মাপতে হবে। টোটাল আপনি প্রথমে লম্বা দিকটা মাপবেন, যে লম্বা কতটুকু আছে। ওই লম্বাটাকে তখন আপনি সমান ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে আপনি ভাগ করতে চান, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, সেটা আপনার ইচ্ছা। তো তাহলে আপনি লম্বা জমিটাকে সমান ভাগে ভাগ করতে হবে। তো এক্ষেত্রে আমি এই যে জমিটা পেলাম, এটাকে আমি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ভাগে ভাগ করছি, অর্থাৎ 70 ফিট পেলাম। প্রতি 10 ফিট অন্তর অন্তর এটাকে ভাগ করলাম। তাহলে আমরা এরকম করে, আপনি যে এখানে কতটা ভাগ করতে হবে সেটা আপনার উপর, আপনি যতটা খুশি আপনি যতটা মাপ নিতে পারবেন, শুধু ভাগ করলে হবে না, যাতে ওই ভাগ বরাবর আপনি লম্বা দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারেন, এইরকম করে আপনি মাপগুলা নিবেন বা ভাগগুলা আপনি করবেন। যদি 100 ফিট হয় আপনি 10টা ভাগ করতে পারেন প্রতি 10 ফিট পর পর, বা 5টা ভাগ করতে পারেন প্রতি 5 ফিট পর পর। তাই এই কাজটা আপনারা এখানে করবেন। এই আবারও বলতেছি, এক্ষেত্রে আমাদের কার্যকরী আমরা এটাই বেশিরভাগ ব্যবহার করব, সিমসনের রুল, বাকিগুলো আমাদের অতটা প্রয়োজন কিন্তু নাই। তারপরে মিড অর্ডিনেট রুল যেটা, সেটা ব্যবহার করার এর যে সূত্র, সেটা যদি জাস্ট একটু আমি আপনাদেরকে বলি, সেটার ইয়াটা হচ্ছে যে ক্ষেত্রফল গুণন কমন দূরত্ব, মনে রাখবেন। এর হচ্ছে কমন দূরত্ব, কমন দূরত্ব কোনটা, এই যে আমরা প্রতি 10 করে নিলাম, এটাকে বলে কমন দূরত্ব। কমন দূরত্ব গুণন লম্বের সংখ্যার দূরত্ব। লম্বের সংখ্যার দূরত্ব বলতে, এই যে একটা লম্ব টানলাম, এটা 3 ফিট লম্বা, এটা 4 ফিট লম্বা, এটা 4.5 ফিট, এটা 5 ফিট, এটা 4, এটা 3, এগুলাকে আমাকে পরিমাপ করে যোগ করতে হবে। তাহলে আমরা কমন দূরত্ব পেলাম 10, আর বাকিগুলাকে যোগ করলাম, যে লম্বাটা কতটুকু, যে ক্ষেত্রফলটা পেলাম, এটাই হচ্ছে আমাদের এই মিড অর্ডিনেটের মাধ্যমে বাঁকা জমির ক্ষেত্রফলটা। তারপরে আপনারা এরকমও পেতে পারেন, যে টোটাল সম্পত্তিটা এরকম পেলেন, যেমন পুকুর থাকে অনেক ক্ষেত্রে, এরকম আঁকা বাঁকা পুকুর থাকে, এখন এটাকে আপনি কতটা আর ভাগে ত্রিভুজে নিয়ে যাবেন। তো এই জন্য আপনারা প্রথমেই চাবেন যে কতটুকু লম্ব বরাবর আপনারা
লম্বা একটা মাপ নিতে পারেন। যে লম্বা মাপটা নিলেন নিজের ইচ্ছা মতো সেটাকে ভাগ করবেন, যে আমি 5 ভাগ করব, 10 ভাগ করব, 20 ভাগ করব, যাতে আপনি প্রতি ভাগে ভাগে একটা করে দৈর্ঘ্য নিতে পারেন, এইরকম করে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য নিলে একই রকম, আপনি যেহেতু কমন দূরত্ব, এটাও আমি 10 ফিট নিয়েছি, তাহলে কমন দূরত্ব আর লম্বের দৈর্ঘ্য যোগফল, মানে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটা, এই দৈর্ঘ্যটা, এগুলো আমরা যোগ করব, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে আপনারা কিন্তু বুঝলেন যে যদি আপনি পাকা জমি আসলেই প্রকৃতপক্ষে করতে চান, তাহলে আপনাকে একটু লম্বা দৈর্ঘ্য নিতে হবে, সেটাকে সমান ভাগে ভাগ করতে হবে, যে ভাগগুলো করবেন তার দৈর্ঘ্যগুলো নেবেন। তারপরে যদি আমরা দেখি, যে দেখেন এইরকম জমি পাবেন কিন্তু আপনি বাস্তবে এইরকম। তো এগুলোকে আপনি কোন ক্ষেত্রফলে ফালাবেন? তো এগুলোর জন্যই এই সূত্রগুলা কিন্তু ব্যবহার করা হয় আধুনিক বিশ্বে, যাতে আপনি পিওরলি একদম খুব সহজভাবে জমিটা পরিমাপ করতে পারেন। তো এক্ষেত্রে আপনার উচিত হবে, যেমন এটার ক্ষেত্রে আপনি এই লম্ব বরাবর এখান থেকে এই পর্যন্ত টানলেন, মাপলেন, মাপার পরে এটাকে আপনার মতো করে আপনি ভাগ করবেন, যত ভাগে আপনি মাপ নিতে পারেন। এখানে কোনো বাধা নাই যে আপনি কতটা কাটবেন। আর এটার ক্ষেত্রে আপনি তো এরকম করে আপনার যতটা খুশি আপনি ভাগ করতে পারেন। যেমন এখানে আমি দেখাইলাম এরকম করে। তো এটার ক্ষেত্রে আমরা ওই একই সূত্র প্রয়োগ করবেন। তবে এক্ষেত্রে আমরা যেটা করব, এক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব যে আমাদের ট্রাপিজয়েডাল রুল। তো এই ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে একই রকম আসবে। প্রথমে তারা যেটা বলতেছে, এই যে লম্বা দূরত্ব যেটা আমরা প্রতি 10, এই উদাহরণটা দেখেন, 10 10 10 করে ভাগ করছি। তো তারা যেটা বলতেছে যে এই যে আমরা কমন দূরত্ব যেটা নিলাম এটা ভাগ 2, এই সূত্রটা আরেকটু একুরেট হওয়ার জন্য তারা বলতেছে এই যে আমরা কমন দূরত্ব ভাগ 2, তারপর বলতেছে প্রথম যে লম্ব দূরত্ব প্লাস শেষ লম্ব দূরত্ব, মানে এই যে প্রথমটা নিলাম, এই শেষটা নিলাম, তাদের কথা হচ্ছে এই দুইটা নেন আগে। প্রথমটা আর শেষটা, এই দুইটাকে আমরা যোগ করলাম, এই এক পর্যন্ত গেল। তারপর বলতেছে প্লাস আপনাকে দিতে হবে, প্লাস দিয়ে 2 থাকবে আর বাকি দূরত্বগুলো, অর্থাৎ তাহলে এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি প্রথমেই লম্ব যেই দৈর্ঘ্যটা নিব, কমন যেটা থাকবে, এটাকে আমরা সমান ভাগে ভাগ করব কমন দূরত্ব। তাহলে কমন দূরত্ব ভাগ আমাদের 2, প্রথম যে দৈর্ঘ্যটা এটা নিব, শেষ দৈর্ঘ্যটা নিব, প্রথম লম্ব দূরত্ব শেষ লম্ব দূরত্ব, প্লাস 2 দিয়ে বাকি যা পাবো এগুলাকে গুণন করব। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা 245 ফিট জায়গা কিন্তু পাচ্ছি। তো এইভাবে আপনারা এই যে ট্রাপিজয়েডাল রুল, এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। তবে যেটা বললাম, এক্ষেত্রে মনে রাখবেন যে কমন দূরত্ব ভাগ 2 দিতে হবে, প্রথমটা নিবেন, তারপরে শেষেরটা যোগ করতে হবে, প্লাস থাকবে, 2 থাকবে, বাকিগুলো আপনাকে গুণন করে দিতে হবে। তো এখন আমরা সর্বশেষ চলে যাব এই সিমসন রুল। তো এই সিমসন রুলটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে একুরেট ক্ষেত্রফল দেয়। তো এটাকে 1/3 রুল বলা হয়, এটাকে প্যারাবোলিক রুলও বলা হয়। এইটার এটা প্রয়োগের একটা শর্ত হচ্ছে এর অর্ডিনেট সংখ্যা বেজোড় হবে। এখন অর্ডিনেট মানেটা কি? এই যে লম্ব যেটা আছে, এই যে আমরা একটা করে লম্ব টানতেছি, এই যে লম্ব, এগুলাই হচ্ছে অর্ডিনেট, এগুলাকে বলে অর্ডিনেট। এগুলা যাতে বেজোড় হয়। এখন এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এইটা সহ 9, তাহলে আমরা 9টা ভাগে ভাগ করলাম, তাহলে সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে সিমসনের সূত্র প্রয়োগ করতে আপনি যে জমিটাকে ভাগ করবেন সমান ভাগে, স্মরণ রাখবেন শুধু যাতে বেজোড় হয়। তবে একান্তই যদি আপনার জোড় হয়ে যায়, টেনশনের কিছুই নেই, তখন আপনি যেটা করবেন, বেজোড় পর্যন্ত নিয়ে যে কোনো একটাকে বাদ দিবেন, যেটা আমি পরে পরিমাপ করব, তাহলে আপনার বেজোড় হবে। বাকিটা পরিমাপ করে পরে এটাকে আপনি পরিমাপ করতে পারবেন। তো এদের সূত্রটা হচ্ছে D/3। ডিটা কি? ওই কমন দূরত্ব, সব জায়গায় কিন্তু কমন দূরত্ব মনে রাখবেন যে 10 10 করে, D/3। H1 মানে হচ্ছে ওই প্রথম দূরত্ব, H2 শেষ দূরত্ব, তারপরে হচ্ছে 4 জোড় যে দূরত্বগুলো থাকবে সেগুলো, তারপরে 2 বেজোড় দূরত্ব। তো এটা উদাহরণটা যদি আপনারা জাস্ট একটু লক্ষ্য করে নেই উদাহরণটা, তাহলে বুঝবেন। এখানে আমাদের কমন দূরত্ব হচ্ছে 10, তো 10 ভাগ আমরা 3 দিলাম। আমাদের প্রথম অর্ডিনেটের দৈর্ঘ্য হচ্ছে 0, লাস্ট অর্ডিনেট হচ্ছে আমাদের 0, তো 0 0 আমরা যোগ করে দিলাম। তারপরে সূত্র বলতেছে 4 বসানোর জন্য আমরা 4 বসালাম। পরে বলতেছে আমাদের জোড় দূরত্ব। এখন জোড় কোনটা হবে দেখেন, এটা যদি 1 হয় এটা 2, তাহলে 2 হচ্ছে জোড়, 2 4 এই 6, এইভাবে যাবে 6 8। তাহলে আমরা এই যে জোড় যেগুলো সেগুলোকে দিলাম। তারপর সূত্র বলতেছে +2, তারপর বলতেছে বেজোড় দূরত্ব। তো বেজোড় কোনটা আছে আমাদের? আমাদের আছে এখানে 3
আমাদের আছে 5, আমাদের আছে 7। তো এই 3টা আমরা বসালাম, হিসাব করলে আমরা পেয়ে গেলাম আমাদের ক্ষেত্রফল। একই রকম এরকম এটাকেও আপনি পরিমাপ করতে পারবেন। এটাকে কি করবেন, জাস্ট এই যে 20/3 আসবে সূত্রের, d/3, তারপরে এই যে প্রথম অর্ডিনেটের দূরত্ব আসবে, শেষ অর্ডিনেটের দূরত্ব আসবে, তারপরে আমরা তখন জোড়গুলা নিব 2, 4, 6, তারপরে নিব বেজোড়গুলা। তো এই সূত্রটা বারবার প্র্যাকটিস করবেন, এই যে পিডিএফটার মধ্যে দেওয়া আছে, এখান থেকে আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি উপকৃত হবেন। তো মোটামুটি এটাই ছিল কার্যকরী সূত্রগুলো। এখন যদি আপনারা শর্টকাটে কিছু যদি প্রশ্ন করতে চান চাইলে করতে পারেন, হাত উঠাইতে পারেন, অথবা আমি পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা আনমিউট করতে পারবেন। জি, কারো যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। আপনার ওই সাতকাহন বইটা কি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে? জি, ওটা রকমারিতে আছে, অথবা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি 600 টাকা বিকাশ করে ঠিকানা দিয়েন, বা রকমারি.com এ পাবেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? জি, গ্যালাক্সি A10। জি, মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম, শোনা যাচ্ছে ভাই, বলেন। জি ভাই, আমি নিয়মিত আপনার ভিডিওগুলো ফলো করি এবং আপনার ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি। তবে আমার একটা জায়গাতে একটু ফিল করতেছি, সেটা হচ্ছিল খতিয়ানে, যেমন নামজারি অথবা রেকর্ডীয় খতিয়ানে অংশ কলামে কোনো অংশ লেখা নাই, কিন্তু নাম দেখা যায় কি 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তির নাম আছে, কিন্তু অংশ অংশ কলামে কোনো অংশ লেখা নাই। সেটাতে আমি কিভাবে ধরে নিব 3 জন ব্যক্তি যদি নাম থাকে 3 জনের কি জি সমান অংশ ধরে নিব, নাকি জি একটু বিস্তারিত যদি বলতেন ভাইয়া? বুঝতে পারছি। তা আসলে আজকে ক্লাসটা তো আমাদের আমিনশিপ সম্পর্কে ছিল, তো জি এই ভাই, বিষয়ে এজন্য প্রশ্ন আমি একটু করব। দুঃখিত, আমি একটু আচ্ছা অন্য ঠিক আছে, লাইনে আমি কথা বলে বলতেছি। ফেলছি। তো যাই হোক, এটা এর আগে আমরা একাধিক ভিডিও কিন্তু তৈরি করছি এই বিষয়ে। এই সমস্যাটা অনেকেই হয়। প্রথমে আমরা বলবো যে আসলে ওই সম্পত্তিটার মালিক কিভাবে দেখতে হবে। যারা খতিয়ানে যদি অংশ না থাকে, তারা যারা মালিক, তারা কি পৈতৃক সূত্রে যদি হয়, আপনাকে ফারায়েজটা দেখতে হবে যে আসলে এদের ফারায়েজ সেখানে ভাই বা বোনের নাম আছে কিনা। যদি নর্মালি ভাই বোন থাকে, জমিটা পৈতৃক সূত্রে পায়, তো নর্মালি 2:1 অনুপাতে ভাগ হয়ে যাবে। তারপরেও যদি দেখেন যে না, এরা আসলে এই সম্পত্তিটার কি সূত্রে মালিক, কোনো দলিল পাওয়া যাচ্ছে, তখন আপনাকে দলিল দেখতে হবে যে খতিয়ানা যাই থাকুক আপনাদের দলিলে কি আছে। যদি কোনো দলিলও না পাওয়া যায়, যদি কোনো সেখানে আত্মীয় সম্পর্ক না থাকে, যেমন ভাই বোন, তখন আপনাকে ধরে নিতে হবে যে এখানে এটা হচ্ছে টোটালি তাদের সমান, যতজন আছে সবার সমান। এখন এটা আপনাকে ওই খতিয়ান দেখে ডিসাইড করতে হবে। প্রথমে তাদের জিজ্ঞেস করতে হবে যে আপনার দলিল নিয়ে আসেন, খতিয়ানে যাই থাকুক, আপনি যে এই খতিয়ানের মালিক, আপনি জমিটার মালিক কিভাবে হইলেন, দলিলটা নিয়ে আসেন। যদি বলে যে না আমাদেরকে তো দলিল নাই, তখন দেখেন যে তারা কি আসলে কোনো ভাই বোন কিনা, বা জমিটা পৈতৃক জমি কিনা। যদি এরকম হয় তখন ফারাইজ করে দেখেন। যদি এটাও না হয়, তখন নরমালি আপনাকে ধরেই নিতে হবে যে সবাই সমান অংশের মালিক। এটা ছাড়া তো আর কিছু করার নাই। এই তিনটাই আপনার জন্য। অলরেডি আমার ইউটিউবে কিন্তু এই সংক্রান্ত ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমরা লম্বা চড়া আলোচনা করছি, জাস্ট একটু সংক্ষেপে বললাম। জি, রাশেদুল করিম ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন। আজকের বিষয় থাকলে বলেন, আসলে অন্য বিষয় আমরা অন্যদিন আলোচনা করব, বলেন। আসসালামু আলাইকুম আজিম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো, বলেন। আজিম ভাই, আমি প্রথম বেস্টের স্টুডেন্ট ছিলাম, তবে জি আমি ওই একটা বিশেষ কারণে সেকেন্ড বেসে ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি। জি আর আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে ওই পুকুর মাপ পরিমাপের জন্য কি এই সূত্রের মধ্যে কোন সূত্র দিয়ে পুকুর মাপতে হবে? আর এখন অনেকে বলছে পুকুরটা মাপার জন্য কি বড় ফার, লম্বা ফার আর ছোট ফার, নাকি কোনাকুনি ভাবে, কিভাবে মানে এটা কোন সূত্রের মাধ্যমে এটা ইয়া করা যাবে? না, এখন কথা হচ্ছে আপনি কি পুকুরে মাঝামাঝি মাপ নেওয়ার মতো অত ছোট পুকুর যদি হয়, নর্মালি যে কোনো ফিতে দিয়ে আপনি মাপতে পারবেন না। কথা বুঝেন না, এখন আপনার। পুকুর বড়। হ্যাঁ, তো বড় পুকুর হইলে সেটা এখন দেখতে হবে। এই যে আমরা যে আপনাকে সূত্রগুলা দিলাম, আপনি প্রথমে একটা কাগজের মধ্যে আপনার পুকুরটারে আপনি আর্ট করেন, বুঝছেন কিনা, নরমালি আর্ট করে চতুর্দিক আগে মাপেন, বাইরে যা আছে সেটা মাপে আপনি বসায় দেখেন যে কোন সূত্রে পড়তেছে। আপনার পুকুরটা আয়তাকার হচ্ছে না, আপনার পুকুরটা আয়তাকার হয় না। আজকে যে পিডিএফটা আমি দিয়ে দিব, প্রথমে আপনি ওই পুকুরের চতুর্দিকটা মাপবেন, মাপে আগে হুম। নিজেই ড্রয়িং করে দেখেন এটাকে আপনি কোন সূত্রে নিতে পারেন।
কথা বুঝেন, পুকুরের মাটি কাটা সেটা ভিন্ন। আপনি জাস্ট পুকুরটা কতটুকু সম্পত্তি আছে সেটা জানতে চাইলে আপনি আগে ড্রয়িং করে দেখেন মাপে যে আপনার এটা আপনি কি বিষম বাহুতে করলে সঠিক হয়ে যাবে, না আপনি সেটা আয়তক্ষেত্রে নিতে পারবেন, না আপনাকে কোণ নির্ণয় করতে হবে। আপনি একটু আগে মাপে তারপরে যদি না পারেন হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাইয়েন যে ভাই এটা এত ফিট লম্বা, এটা চওড়া, তো এটার ক্ষেত্রফল কত হবে, বুঝছেন কিনা? ধন্যবাদ। জি শাহিনুর ভাই, জি বলেন, আজকের বিষয় স্যার, আমি বললে একটু ভালো কথা হয়। বলতে চাই। বলেন বলেন। স্যার, জি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। জি রিয়েলমি বলেন। স্যার হচ্ছে আমি আমিনশিপ বা এলাকার স্থানীয় আমিন যেগুলা আমিন করে আর কি, মাপা জমি জমা এগুলা শিখতে চাচ্ছি স্যার। আমি হচ্ছে সার্টিফিকেট বা হচ্ছে লাইসেন্স নাম্বারের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। আমি আপনার সাতখান বইটা কিনেছি স্যার, পড়া দেখছি, উম, সূত্রগুলো দেখছি অনেকগুলাই, সবই পারি, করতেও পারি, কালি করতে পারি মোটামুটি। আর হচ্ছে আমি আপনার হচ্ছে একজন আমিন হইতে চাই এলাকার, যেন ওই করোনাকালীন সময়ে কিছুটা বেকারত্ব দূর বুঝতে, করতে। হ্যাঁ বুঝতে পারছি। এখন এক নম্বর কথা হয়েছে কি যে দেখেন আসলে নর্মালি সরকার ওই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 3 মাস, 1 মাস, 6 মাসের আপনি যদি ভর্তি হন আপনাকে কোর্স সম্পন্ন হওয়ার পর পরীক্ষা নিয়ে একটা সার্টিফিকেট দেয়। তো আপনার জমি মাপার জন্য কিন্তু আপনার ওই সার্টিফিকেটও দরকার নাই, সহজ কথা। সার্টিফিকেট লাগে আপনি যদি সরকারি কোনো চাকরি করেন, আপনি যদি সরকারি কোনো স্যার চাকরি আমি করছেন। তো ছোট ছোট মানুষ তো স্যার, অনেক ছোট মানুষ, আর আমরা একটু বয়স্ক হয়ে থাকে, অনেক সময় সনদ যদি দেখতে চায় বা হ্যাঁ লাইসেন্সের কথাটা ওই তো সেটাই তো বললাম, ওই জন্য তাহলে আপনাকে যেটা করতে হবে যে কোনো ট্রেনিং সেন্টারে যদি আপনি 3 মাসের একটা কোর্সে ভর্তি হন, ক্লাস করার প্রয়োজন নাই, আপনি মাঝে মধ্যে ক্লাস করে স্যার, পরীক্ষার আমি সময়। আমি যদি আপনার কাছ থেকে আমি আপনার ভিডিওটা নিয়মিত ফলো করি এবং আপনাকে হোয়াটসঅ্যাপ করছিলাম, আমি আমার শারীরিক কন্ডিশন ভালো না ঢাকা যাওয়ার জন্য, অনলাইনটাও করতে পারতেছি না, খালি শুধু ঢাকা না, আমিনশিপ করতে আপনার যাচ্ছিলাম। আপনার রাজশাহীতেও সম্ভবত একটা দুইটা ট্রেনিং সেন্টার আছে, রাজশাহীতে সম্ভবত স্যার নওগাঁতেও আমি আছে। সার্টিফিকেটটা মানে জাস্ট সার্টিফিকেটটা পেতে কিভাবে পাইতে পারি যদি না না ক্লাস? সেটাই তো বললাম ভাই, আগে শুনেন, সেটাই তো বললাম যে সার্টিফিকেট পাইতে হইলে আপনাকে যেই কোনো একটা ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আপনাকে ভর্তি হইতে হবে। তো ভর্তি হওয়ার 3 মাস পরে আপনি পাবেন, এমন না যে আজকে আপনি ভর্তি হইলে কালকে কেউ আপনাকে সার্টিফিকেট দিবে না। আপনি হয়তো ক্লাস না করলেন, একটা দুইটা ক্লাস করলেন, তাদের নির্ধারিত শিডিউলে আপনাকে পরীক্ষা দিতে, ওই পরীক্ষার উপর ভিত্তি করে আপনাকে সার্টিফিকেটটা দিবে। তো আশা করি আপনি স্যার বুঝতে পারছেন। আর একটু কথা ছিল স্যার, অনেক সময় ফিল্ডে গেলে জমি মাপতে গেলে জি আইলটা নির্ধারণ করা বা জি 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 বলেন, আনমিউট করেন। স্যার দেখা যাচ্ছে কোনো জমি মাপতে গেলে কার কারো মৌজা খুঁজে জি পাওয়া যায় না, কেউ দেখাতে চায় না সঠিকভাবে। তো জি সেই জি ক্ষেত্রে সেটাই। মৌজাটা বের করে দেওয়াটাই হচ্ছে দেখা যাচ্ছে তিনজন আপেল মেপে গেল 3 রকম হচ্ছে। এখন আমি সঠিক কিভাবে বের করতে পারি এইটা হ্যাঁ এখন ওইটাই আমাকে তো যদি হচ্ছে একটু কথা, বলতেন এখন স্যার। দেখেন, এখন ওইটাই করলেন, এগুলা তো হচ্ছে অ্যাডভান্স লেভেলের আমিনশিপ। কথাটা বলি শুনেন, আমিনশিপের 2 বছর মেয়াদী কোর্স আছে সরকারি কথা বুঝছেন কিনা? তো ওই জন্য আসলে এখন আপনি যদি 1 মাস করেই আপনার জানার আগ্রহ থাকতে হবে, আপনিও পারবেন, পারবেন না যে এমন কোনো কথা না, এগুলো কিন্তু পারবেন। যেমন আমাদের যে কোর্সটা চলতেছে সেখানেও কিন্তু আমরা মোটামুটি আপনাদের আইডিয়াটা দিয়ে দেই যে আসলে আপনি কিভাবে বের করবেন। তো নর্মালি এগুলা তো আর এক কথায় বলা সম্ভব না, তারপরে এতটুকু বলবো যখনই আপনার সীমানা বিরোধ পড়বে একাধিক মৌজার মধ্যে, তখন কিন্তু আর আপনি শুধু একটা মৌজা নির্ধারণ করলে চলবে না, তখন আপনাকে তিনোটা মৌজা নিয়ে বসতে হবে। কথা বুঝছেন কিনা? ওই তিনোটা জি স্যার। মৌজার মধ্যে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথাও ত্রিসীমানা পিলার আছে কিনা। তো নর্মালি খুঁজে পাওয়া যায় না, এগুলো উঠায় ফালায় দেয়, এগুলো পাওয়াই যায় না। তো সেক্ষেত্রে আপনাকে ওই 3টা মৌজা থেকেই, যেখানে আপনার বিরোধটা, তার পার্শ্ববর্তী 3টা মৌজাতেই 3টা টোটাল স্টেশন আপনাকে খুঁজে বের করতে হবে, নিজে থেকে বাইর করতে হবে। অর্থাৎ যে জমিগুলার মাপ ঠিক আছে, হয়তো কোথাও পুরাতন মসজিদ আছে অথবা পুরাতন বড় গাছ আছে, সরকারি ব্রিজ আছে, এলাকা ভেদে নানা কিছু থাকতে পারে যেটা স্থায়ী, হয়তো আজকে 50-60 বছর ধরে একই জায়গায় আছে। ওই একটা স্থির বিন্দু থেকে আপনাকে প্রথমে 3টা মৌজাটাকে ঠিক করে নিতে হবে যে এই মৌজাটা এই পর্যন্ত, এই মৌজাটা এই পর্যন্ত। ওই 3টা করার পরেই কিন্তু আপনি তারপরে বলতে পারবেন যে বিরোধপূর্ণ জায়গাটা কোন মৌজার, এটাকে এই মৌজার না ওই মৌজার, বুঝছেন কিনা? তো এখন এটা তো আর আপনি স্যার এই অনেক এক। উপকৃত হলাম স্যার, অনেক উপকৃত হলাম জি আপনার ভিডিওগুলা। ইভেন জি আমি আজকে বেশি কষ্ট করতেছি কারণ আপনার সাথে কথা বলার আমি সুযোগ পাই না।
এই জন্য কোশ্চেন করতেছি। ভবিষ্যতে স্যার যদি আমাকে যদি একটু হেল্প করেন, আমি হোয়াটসঅ্যাপ থেকে না আপনাকে সেটাই না, মেসেজ ঠিক করি আছে। মাঝে মধ্যে। নর্মালি যেটা বললাম আমরা ট্রাই করি উত্তর দেওয়ার জন্য, কিন্তু আপনি যেটা বললেন এখন এই অ্যাডভান্স লেভেলের এগুলা তো আর 1 মিনিটে পড়লে তো আর কেউ বুঝবে না যেটা কি। এখন এগুলা করার জন্য তো ওই জন্যই তো আসলে কোচিং সেন্টার গুলো তো ওই জন্যই যে আপনাকে খুঁটিনাটি সেটা কিভাবে আপনি টোটাল স্টেশনটা বের করবেন, কিভাবে পিরিয়ডটা মিটাই দিবেন, এই জন্যই তো সেটা করা। স্যার আপনারা ফিজিক্যালি যদি 3 মাস বা 6 মাসের কোচিং করেন, আমি ঢাকাতে যে ঢাকাতে আপনি গাজীপুরে আছে, আপনি যদি প্রয়োজন হয় সাভারে আছে, গাজীপুরে আছে, আপনার চাইলে আমি ঠিকানা স্যার আপনি দিব। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যদি না থাকেন না আর কি। সেটা আপনি যেখানেই করেন, আমি তো একটা কথা বলি, দেখেন আপনি বাংলাদেশে জি যে স্যার। কোনো সার্ভিং ইনস্টিটিউটে করেন, আপনাকে ভর্তি হইতে হবে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এটা ছাড়া কেউ আপনাকে দিবে না, কেউ আপনাকে সনদ দিবে না। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা অনুযায়ী আপনি সার্টিফিকেট পাবেন। জি শাহিনুর ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। আজকের বিষয় রিলেটেড হইলে ভালো হয়, বলেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি বলছে কি ভাই। যে পিডিএফ গুলা যেগুলা দিবেন, জি এগুলা কি আমাদের 7 কাউন্ট বইয়ের সাথে মিল আছে? না, এখন দেখেন যে বইটা আজ থেকে প্রায় 5 মাস আগে তৈরি করা, তো এখন 5 মাসে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। মিল আছে বলতে সূত্রগুলো আছে, হয়তো হিসাবগুলো অন্য, জায়গার সাইজটা অন্য, বুঝছেন কিনা? মোটামুটি মোটামুটি 90% মিল থাকার কথা, বুঝছেন কিনা? জি। আর তারপরে যখন ওই যে আমিনশিপের এটা করবেন, জি। তখন একটু আস্তে আস্তে করলে আমাদের বুঝতে একটু না সুবিধা না হবে। ভাই, ঠিক আছে না, আজকে তো যেটা বলছেন না, এখন দেখেন 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে শেষ হয় না, গোটা 3 মাসে আপনারা কোর্সে ফিজিক্যাল এটাই পড়ায়, একটা কথা বুঝেন। 3 মাসে আজকে 1 ঘন্টা যেটা পড়াইলাম, আপনি যা দেখেন 3 মাসে এটাই পড়ায়। তো 3 মাসেরটা যদি এই 1 ঘন্টা আনতে হয়, আপনি চিন্তা করেন তাহলে। ওই জন্য সেটাই তো সেটাই। এটা রেকর্ড করা থাকবে, পিডিএফটা দেওয়া থাকবে, আপনি প্রথমে 1-2 বার শুনেন, আপনার হয়ে যাবে, সমস্যা নাই, আমার রেকর্ড বুঝছেন? গুলা কোথায় পাবো? না, রেকর্ড গুলা কোথায় পাবো? এটা ইউটিউবে লাইভ সম্প্রচার হচ্ছে, এটা ইউটিউবে থাকবে, এটা এখনো লাইভ সম্প্রচার হচ্ছে, এটা ইউটিউবে থাকবে, এটা ইউটিউবে না, আছে। আপনার ক্লাসের রেকর্ডিং গুলা কি সব ইতে পাবো? না না ইউটিউবে? এটা এটা তো আজকে আমরা জাস্ট ফ্রি দিচ্ছি, এবং গত না না, আমাদের অন্যগুলা আমাদের ক্লাস যেগুলা। না, আমাদের গুলা তো আপনি যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক আছে, আপনি ওই লিংকে পাবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আছে, ওই গ্রুপে লিংক আছে, ওখানে ক্লিক করলে ওইখানেও পাবেন, রেকর্ড করা আছে, সমস্যা নেই, ওইখানে রেকর্ড করা আছে। জি, ধন্যবাদ। জি, জি সালাম আলাইকুম। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। আর কেউ যদি কিছু বলতে চান বলেন, জি টু দা পয়েন্ট বললে ভালো হয়, বলেন আসসালামু আলাইকুম। বলেন। হ্যালো জি স্যার, ভাই বলেন। ওই যে আমি হলো আপনাদের ময়নামতি ট্রেনিং ইনস্টিটিউট থেকে ওই আমিনশিপ কমপ্লিট করেছি, হ্যাঁ। জি তারপরে এখন চাচ্ছিলাম যে একটু দীর্ঘমেয়াদী কোচিং করার জন্য, বিশেষ করে সাভারে যদি কোথাও এরকম না, এক আপনি বছর বা 6 কোচিং মাসের করে একটা কি করতে চান? দীর্ঘমেয়াদী আমাকে আমাকে একটা সরকারি সনদ দেয় আর কি। না, তা সেটা সরকারি সনদ ওই তো, তাহলে আপনাকে ওই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হবে, অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর ওদের কোচিং আছে। জি, তো আপনারটা কি 3 মাসের? মানে আপনার আগেরটা জি, কি আমারটা 3 মাসের। তাহলে আপনি ওই 6 মাসের ওই জি, সরকারি। আমি ওই যে জি বলেন। ওকে, স্যার থ্যাংক ইউ। সরকারি কোচিং কি এখন চালু আছে স্যার? আর 6 মাসেরটা কি আমার পাবনাতে করতে পারবো কিনা আমি? ওইটা একটু চেক করে দেখতে হবে, আসলে ওই ওয়েবসাইট গুলো এখনো দেখি নাই, একটু সময় দেন, তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করবো না আসলে সরকারি কোথায় জি কি স্যার। হচ্ছে। আর কেমন খরচ লাগে একটু যদি আচ্ছা, বলতেন স্যার। ওইটাও না জানে তো বলা যাবে না, আসলে সব তো বেসরকারি জি গুলারই জি জানি, স্যার। সরকারি গুলা তো আর খোঁজ নেই না। আচ্ছা তারপরেও দেখা যাক, আপনি স্যার ওই যে চ্যানেলের সাথে। ডিভাইডার, স্কেল, গুনিয়া এগুলো কি কোত্থেকে নেব, বা ভালো মানের এগুলো আপনাদের এখান থেকে ভালো? নর্মালি আপনার জেলা শহরের স্টেশনের দোকানেই পাবেন নর্মালি। যদি একান্তই না পান, সমস্যা নেই, আপনি নক দিয়েন, আমি নাম্বার দিয়ে স্যার দিব ওনার আমি হচ্ছে কাছে। আমি একটু নকশার ব্যাপারেও জানতে চাচ্ছিলাম। নকশা, আমাদের যে বলেন। 3টা সিট, এই 3টা সিটের নকশা তুলতে আহ কেমন খরচ লাগবে আর কোথায় যোগাযোগ করতে হবে স্যার? এটা নর্মালি আপনার ডিসি অফিসে পাবেন, 520 টাকা করে এক একটার খরচ, আর ডিসি অফিসে না থাকলে ঢাকা থেকে নিতে হবে, তেজগাঁও ঢাকা থেকে। আগে ডিসি অফিসে স্যার দেখেন। আমি এখন একজন আমিনের চাচার আর কি সাথে একটু দেখাই টেখাই দেই, ফিতা টিতা টানি। আর জি আমি পড়ালেখা জানি একটু, এই জন্য সূত্রগুলো সহজেই বুঝতে পারি। তো স্যার এখন আমি প্রফেশনালি এটা নিতে চাচ্ছি, কিন্তু আমাদের এখানে আমিনের অনেক স্টুডেন্ট, দেখা গেলো আসে একটু কাজ করলো, 3,000 টাকা, ভালো ভালো মূল্যায়ন।
এদিকে হ্যাঁ নাই খারাপ আমাদের না, এলাকায়। ঠিক আছে, ওইটাতে তো হাতের কাজ, আপনি যে কোনো সময় ওই তো যেটা বললাম, আপনার যদি জাস্ট আপনি 3 মাসের কোচিং করেও সনদ রাখতে পারেন, আপনি করতে পারেন, কেউ চাইলে ওটা দেখাইতে পারেন, সমস্যা তো নাই। আর আচ্ছা, সরকারি তাহলে চাকরি, অবশ্যই আপনি একটু কারিগরের বিষয়ে আপনাদের ইউটিউবে বা আপনার ইউটিউবে একটু দিয়ে দেন ঠিক আমাদের আছে যারা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি ফয়সাল ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন, হ্যালো। কিছু চান মনে হয়। ফয়সাল ভাই কিছু বলতে চান মনে হয়, জি বলেন। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি জি বলেন। যে ওই যে মনে করেন ওই আরএস এর অধীনে অংশীদারি ছাড়া মনে করেন এই যে কোনো একজন ভাইয়ের নাবালক সত্ত্ব বিক্রি করে ফেলছে, ওইটা কি এখন দলিলটা রাইট জি হবে জি কিনা? বুঝতে পারছি। তা আসলে আমরা আপনাদেরকে আজকের রিলেটেডে প্রশ্ন করার জন্য বলি, তারপরে এখন ওই নাবালক যদি সাবালক হয়, তার বয়স যদি 21 বছরের মধ্যে থাকে, উনি দাবি করতে পারবে। তার বয়স যদি 21-এর বেশি হয়ে যায় তাহলে দাবি করতে পারবে না। এখন আপনিই জানেন তার বয়স এখন কত। 21-এর বেশি হইলে পারবে না, মানে সাবালক হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত সময় থাকে আদালতে মামলা করার, দাবি করার। এখন ওনার বয়স যদি 18+3-এর অধিক হয়ে যায় তাহলে কিছু করার নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো হ্যালো, হীরা আসসালামু আরাফ, আলাইকুম। জি গ্যালাক্সি 7, জি বলেন। হ্যাঁ, আমি মোতালেব গাজী স্যার, আপনাদের প্রথম ক্লাসের ছাত্র। জি বলেন। আমি বলতে চাইতেছি, আমি আজকে দেখলাম একটা, আমরা যেমন হ্যারেন্সের সূত্রে সাধারণত 3 বাহু দেখি, হঠাৎ জি করে একটা দেখলাম একজন 4 বাহু দিয়ে উনি হ্যারেন্সের সূত্র প্রয়োগ করছে, ঠিক আছে? জি এ, না তো এটা কি আসলে রেজাল্ট কি হয় নাকি? উনি অবশ্য মিলিয়ে দেখাইছে, কিন্তু আসলে বাস্তব হয় কিনা এটা নিয়ে আমি খুব একটা না হেজিটেশনে না পড়ে তো গেছি। এখন একটা কথা বললেন, ওইটা না, ওইটা হচ্ছে কি আরো একটা সূত্র আছে, ঠিক আছে, ওইটা যেটা করতে হয় সেটা হচ্ছে যে বৃত্ত আমরা আঁকি, ওই হ্যাঁ হ্যাঁ, বৃত্তের বৃত্ত মধ্যে, বৃত্ত। ওইটা ভিন্ন একটা সূত্র, ওই বৃত্তের মধ্যে 4 বাহু থাকতে হবে। এখন ওনার ওই 4 বাহু যে বৃত্তের মধ্যে আছে এটা তো ওনারা প্রমাণ করে দেখাইতে হবে। ওই জন্য আজকে যেমন আমরা বললাম ওইটা 100% কারেক্ট তখন হবে যদি ওই 4 বাহু বৃত্তের ভিতরে থাকে, কথা বুঝেন। আর বৃত্তের বাইরে থাকলে আনুমানিক দিবে, যেমন আজকে আমরা গড় পদ্ধতি দেখাইলাম 96 থেকে 97%, 98% এইরকম। এখন ওইটা যদি বৃত্তের মধ্যে হয় তাহলে ঠিক আছে। ওইটা আসলে হ্যারন্সের সূত্র বলে না, ওইটা আরেকটা নাম আছে, আমার নামটা স্মরণ আসতেছে না, ওইটা ও, পৃথক একটা ঠিক আছে, সূত্র। যাক, বৃত্ত দিয়েই দেখাইছে, বৃত্ত দিয়েই দেখাইছে এটা। বৃত্ত হইলে আর ঠিক স্যার, আছে, আর বৃত্তের আরেকটা ভিতরে বিষয় হইলে জানতে ঠিক আছে। চাইছি, ওইটা সম্ভবত, আরেকটা বিষয় বলেন বলেন। আরেকটা বিষয় জানতে চাইতেছি, আমরা তো ওই যে আপনার কারিগরি থেকে 360 পরীক্ষার্থী ছিলাম, গত বছরই আমাদের রেজিস্ট্রেশন করা ছিল। স্যার, গত জি বছর চলে গেল, পরীক্ষা হলো না, এই বছর এখনো পর্যন্ত কোনো এর কোনো ভাই, ভাই পাইতেছি অটো না। অটো পাস দিয়ে দিবে, সমস্যা নেই, অনার্স প্রথম বর্ষে দিয়ে দিচ্ছে অটো পাস, আপনাদের দিয়ে দিবে সার্টিফিকেট, সমস্যা নেই, না, টেনশন এটা নিয়েন এটা না, অটো পাস এটা দিয়ে দিবে, করলাম, এটার জন্য সমস্যা নেই। অপেক্ষা করতেছি, আর আসলে প্রিপারেশনও নষ্ট হয়ে যাইতেছে, 1-2 বছর প্রিপারেশন নষ্ট হয়ে যাইতেছে না, একটা পড়াশোনা করছিলাম কিন্তু প্রিপারেশন নষ্ট হয়ে যাইতেছে। এখন ওই তো সরকার ওইটাই চিন্তা করতেছে, অটো পাস দিয়ে দেওয়ার যদি না খোলা যায়, দেখেন এ যদি। ব্যাপারে আসলে আপনি জানেন কিনা, এই ব্যাপারে কারিগরি কি না না সিদ্ধান্ত এখন নিতেছে, একটু কারিগরি যোগাযোগ। কি এখনো কোনো সিদ্ধান্ত নেয় নাই ভাই, হইলে জানবেন, এখনো কোনো নেই নাই, সবাই চিন্তা করতেছে কবে খুলবে। খুললে হয়তো একটা শর্ট শর্ট সিলেবাস দিয়ে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে, আর না খুললে কি আর করবে, অটো দিয়ে দিবে। জি আরাফাত ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? জি ভাই ভালো। ভাইয়া, আমি ওই যে অ্যাকচুয়ালি পিথাগোরাসের যে জি ক্যালকুলেশনটা করেছেন, ওটা জি একটু আমার একটু দেখালে ভালো হতো আর কি ভাইয়া। আর জি ভাইয়া ওই 16 ইঞ্চি সমান 1 মাইল বলেছেন আর কি। জি 16 ইঞ্চি সমান 1 মাইল, তো আমি যদি ধুনের সূত্রগুলো মানে আমাদের এখানে মানে ধুনের ক্যালকুলেশন হয় আর কি, মানে কত ধুনে কত ইয়া ক্যালকুলেশনটা কিভাবে করবো? আপনার কোন এরিয়া, কোন জায়গা আপনারটা? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। না না সেটা আপনার কোন জেলা সেটা আমারটা চিটাং, বলতেছি। চট্টগ্রাম। না তো সেটাই বলতেছি, মানে আপনি এখানে হেরন কি জানি বললে, আপনি যাই কিছু করেন আপনার কথা হচ্ছে আপনি জমিটা মাপেন কি দিয়ে, লিঙ্কে মাপেন, না আপনি ফিটে মাপেন না মিটারে মাপেন? আপনি জমিটা মাপেন কি দিয়া, ওইটা তো আপনাকে হয় ফিতা দিয়ে মাপতে হয়, না হলে লিঙ্কে মাপতে হয়, না হলে মিটারে মাপতে হয়। প্রথমে আগে জমিটা মাপেন কি দিয়া, আরাফাত ভাই, বুঝছেন কিনা? আমাদের এখানে গন্ডা সিস্টেম হিসাব করে আর কি। না ভাই, গন্ডা তো পরে আসে, এককে আসে। আমার কথা হচ্ছে মাঠে যখন আপনি জমিটা মাপতে যান, আপনার ওইখানে কি কত ফিট লম্বা সেটা মাপে, না কত লিঙ্ক লম্বা সেটা মাপে, না কত মিটার লম্বা, এই তিনটার একটাই মাপতে হয়।
তারপরে আপনার ওই যে কানি, আপনার গন্ডা, কডা, ধুন সেগুলো পরে আসে। সেটা আপনার এককের ক্ষেত্রে আমরা আচ্ছা, যেমন হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বললাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মাঠের লম্বা দৈর্ঘ্যটা কি দিয়ে মাপেন? ফিট হিসাবে মাপেন, না মিটার হিসাবে মাপেন, না লিঙ্ক হিসাবে মাপেন? সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে। আর আপনি ওই তো যেটা বললাম, আপনি একর সংক্রান্ত বিষয় আছেন আর কি, যে আসলে আপনার অঞ্চল। লিঙ্ক হিসেবে হ্যাঁ, তো লিঙ্কের হিসাবে মাপলে এখন আপনার ওইখানে জমি কি কানি হিসাবে চলে, তাই তো? মানে আপনার জমির এককটা কি কানি, তাই তো? আরাফাত ভাই, ভাইয়া যদি চট্টগ্রাম হয় তাহলে শতাংশ মানে ফুট হিসেবে হ্যাঁ মাপে। হ্যাঁ না না না, সেটাই ওনাকে ওইটাই বললাম, চট্টগ্রাম হইলেও ওই যে আপনার যদি লিঙ্কে মাপতে পারে চেন দিয়ে অথবা ফিতা দিয়ে ফিটে মাপবে। তো আসলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চট্টগ্রামে তো কানি চলে, তাই না? কানি চলে, আর ডিং বা ওই শতক ব্যবহার করে, আর ডিসিমি ব্যবহার করে। তো এখন ওই যে জি ভাইয়া, জি শতক। ওইটাই ওনার কাছে জানতে চাচ্ছিলাম। উনি পরে যেটা বললো, কোনটা হইছে আরো ক্ষুদ্র একক, বুঝছেন কিনা? ওইটার বাস্তবে এখন কিন্তু প্রয়োগ নাই। এই যে আমরা ওই যে কানি বলতেছি, তারপরে গন্ডা, কড়া বলতেছি, এর চাইতে তো ক্ষুদ্র ক্ষুদ্র একক আছে, তো ওই হিসাবটা বর্তমানে চলে না। আছে, আপনারা চাইলে আমি দিয়ে দিব। ওইটার কিন্তু তাও তো ওরা প্রয়োগ কোথাও নাই। ওইটাই আর কি। জি, আশা করি আপনাদের আর কারো কিছু। জি ভাই আসিম, জি ভাই আসসালামু আলাইকুম মাইক্রোফোনটা। স্যার। জি ভাই বলেন। সালাম আলাইকুম জি বলেন। স্যার। ওই জমি মাপতে গেলে একটা জমি এক আমিনে যেরকম মেপে যায়, আর এক আমিনে সে ওই খুঁটা উঠে 1 ফুট 2 ফুট বা 3 ফুট আবার চেঞ্জ করে, মানে এরকম হয় কেন? আর একটা প্রশ্ন হলো স্যার, ওই বর্তমান যে বিএস রেকর্ড গুলো হচ্ছে, ওই এস রেকর্ডের মালিক আর এস এ মালিক, কিন্তু বিএস এ এসে ওনারা ওই খাস করে যাচ্ছে, অর্থাৎ নদীর কোনো ওই সীমানা পেরোচ্ছে, অর্থাৎ পুরানো কোনো নদী আছে সেগুলা তারা ওই এই জমিগুলো খাস করে যাচ্ছে, অর্থাৎ সরকারি জমি বানিয়ে রাখছে। এর কোনো প্রতিকার আছে কিনা? আর ফাইনালি স্যার আর একটা কোশ্চেন হলো, আপনি স্যার আপনার সম্বন্ধে আমার কোনো জানা নাই। আপনার ক্লাসগুলো রেগুলার করা হয়, কিন্তু স্যার আপনি আপনার দেশের বাড়ি কোথায় বা আপনি কি করেন, সরকারি জব করেন কিনা, এগুলা কিছুই জানি না। যদি একটু বলতেন আপনার ভাই সম্বন্ধে স্যার। ভাই আমি দেশেই থ্যাংক থাকি ইউ। না, ঠিক আছে? আমি দেশেই থাকি না, সরকারি চাকরিও করি না, থাকি দেশের বাইরে, হচ্ছেন কিনা? আর যাক, গত 4 বছর ধরে ইউটিউবে আছি। কথা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে? দেশে থাকি না। আর বাংলাদেশে দেশের বাইরে থাকি, দুবাইতে আছি, এখানে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করি। আশা করি আজকে বুঝতে পারছেন। তো আপনি যেটা বলছেন, আসলে আমিনরা সরাই এই জন্যই, যাতে আরেকবার ডাক দেন, ঠিক আছে? আর কথা হচ্ছে আমিনরা আসলে দুই ভাবে জমি মাপে। একটা হচ্ছে নকশা অনুযায়ী, আরেকটা হচ্ছে আপনি দেখাই দিলেন যে ভাই এখানে কতটুকু জমি আছে, আমার এইটা এইটা হচ্ছে দখলে, উনি মাপে দেয় যে আপনার এখানে এতটুকু আছে। আরেকটা হচ্ছে যে নকশা অনুযায়ী। তো এখন যে যদি কেউ কোনো জমি যেখানে খুঁটা দেওয়া আছে সেটা যদি উঠায়, এখন আপনাদের উত্তর দিতে হবে যে আগের জমি যিনি মাপছেন উনি কি নিজের ইচ্ছা মতো মাপছেন, না নকশা মোতাবেক মাপছেন। যদি নকশা মোতাবেক মাপে, তার কাছে অবশ্যই আগের আমিন যেটা, তার একটা ড্রয়িং থাকবে যে সে কিভাবে মাপে দিল। এজন্য আপনাদেরকে বলি, আমিনদের যখন টাকা দিবেন বলবেন ভাই নকশা করে দেন। টাকা তো নিলেন, জমি মাপলেন, কিভাবে মাপলেন, কোন দিক থেকে মাপলেন, কত ফিট মাপলেন, আমার একটা কাগজে লিখে দেন। ওই রকম যখনই আপনার কোনো বিরোধ পড়বে, যতই আমিন আসুক, বলবেন যে ভাই আপনি নকশা করে দেন। শুধু আপনার মুখের কথা আমি বিশ্বাস না, বা আমার প্রতিপক্ষ অন্য আমিন নিয়ে আসবে। তো এই জন্য যে কোনো সম্পত্তির ক্ষেত্রে বিশেষত আমিনরা কেউ ইচ্ছা করেই এটা করে, যাতে আবার আরেকজন আসে, আবার আসে, এরকম। আর সরকারের কথা হচ্ছে যে পূর্বে যদি নদী থাকে, নদী সরকারি জমি খাস হবেই, যতই আপনি টাকা দিয়ে ব্যক্তি মালিকানায় করেন। এখন যদি সম্পত্তি আসলে আপনার ব্যক্তি মালিকানায় পূর্বে ছিল, মালিকানা যদি থাকে, আপনি রেকর্ড সংশোধনের মামলা করে সেটা ঠিক করতে পারবেন। ওটার টেনশন নাই। জি আসিম ভাই বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। জি মাইক্রোফোনটা আনমিউট করেন। জি বলেন। জি আদাব। আমি জি আপনার রেগুলার ক্লাসের ছাত্র। জি স্যার বলেন। হঠাৎ করে দেখলাম আজকে সকালবেলা যে আজকে ফ্রি ক্লাস একটা। না, আজকে ওই গত পর্বে একটা ক্লাস বাকি ছিল, ওনাদের সবারই রিকোয়েস্ট ছিল, তো তো বলছিলাম যদি সময় পাই তো ওইটা দিয়ে দিব আর কি। তো ওই জন্য ভাবলাম যে দেই, যেহেতু ওনারা অংশগ্রহণ করবে যারা আরো চায়, কারণ ওই জন্য আর কি। জি বলেন।
ক্লাস তো দেখলাম অনেক ব্যাপক, এবং এটা তো এত অল্প সময়ে করা তো না মানে না না এটা এখন আপনাদের এই ক্লাসটাই মোটামুটি 3 ভাগে ভাগ আছে, 3টা ক্লাসে আছে। আজকে তো এখানে শুধু একটা ভাবে নিয়ে আসা হয়েছে, যেমন এই ক্লাসটা 3টা ভাগে বিভক্ত। ঠিক আছে, যেমন চতুর্ভুজ আকারের জন্য উদাহরণ সহ একটাতে বিভক্ত, ত্রিভুজ আকারের জন্য ওই যে হেরনসের সূত্র সমকোণী একটা ক্লাসে বিভক্ত, আর এই যে সাইন কোসাইন ওগুলো আরেকটা ক্লাসে বিভক্ত উদাহরণ সহ। ওইটা 3টা ক্লাসে বিভক্ত, আপনার টেনশন নেওয়ার দরকার নাই। এটাতে শুধু আমরা একটা ক্লাসে ছোট করে নিয়ে আসি। স্টুডেন্ট লাইফে এগুলো পরে আসছে, কিন্তু আসলে এখন জি। তো অনেকদিন দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে, ওরকম প্র্যাকটিস নাই। এই জন্য কিন্তু আসলে প্র্যাকটিস করলে এটা আমি যা দেখলাম মানে আমার সিলেবাসের ভিতরেই সব ছিল, যা যা ওইটাই আপনি সব আমরা জানি, আমরা তো সব 9-10-এই পড়ছি। জাস্ট আমাদেরকে যদি বলে দিত এটার পিছনে 435.6 লাগাও 1 শতক জমি হয়ে গেছে, তাহলে আর আমিনের পিছনে আমাদের দৌড়াইতে হইতো না। মানে আমাদেরকে যদি বলতো এই ক্ষেত্রফলের এই পিছনেই সমস্ত জিনিসগুলো আসলে কিছু কিছু এখন থেকে টেক্সট বুকে একটু হ্যাঁ দেয়া থাকে। সেটাই আমরা সেটাই। কিন্তু আসলেই অন্ধ। অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষেরাও দেখা যায় যে আসলে এই জমি জমার কাগজপত্র বা হিসাব নিকাশে দিলে তখন একদম তার জিরো। সেটাই। আর তাছাড়া ওই তো কিছু আছে, যে আমি একটা কথা বলি, আজ থেকে 8 বছর আগের কথা, এলাকায় যখন 8 বছর আগে, তার মানে প্রায় সেই 2012 সালের দিকে, তো তখনও মানে আমি নিজেও ওই আমিনশিপের অত কিছু মানে বুঝতাম না। ঠিক আছে, তো আমিন আসলে কিন্তু ও বলতো না যে 1 শতক ও কিভাবে বাইর করতেছে, শুধু শুধু মাপে চাপে ওই করে দিয়ে ভাই আপনার এত শতক আছে, শেষ। আর না কোনো কাগজেও লিখে দিত যে আপনার কতটুকু আছে, মাপে দিল বাস অতটুকুই। তো ওই জন্য আপনাদের বলি, যেহেতু আমিনকে টাকা পয়সা দিবেন, তাকে বলবেন যে ভাই আপনি একটা ম্যাপ করে দেন, আপনি যে আমার জমিটা মাপলেন এটা কত ফুট লম্বা চওড়া করে দেন। আপনার কাছে থাকলে সুবিধা কি, পরবর্তীতে গন্ডগোল হইলে আরেক আমিনকে দেখাইতে পারবেন যে এটার মধ্যে কি ভুল, আপনি বাইর করে দেন। যেহেতু বলতেছেন এটা ঠিক না, তো ভুলটা আপনি বাইর করেন। তো তখনই কিন্তু সে বাধ্য হবে যে এই জায়গায় ভুল হইলে আপনি ওইকে বলতে পারবেন যে ভাই আপনি এটা কেন ভুল মাপ দিলেন। এখন তো মুখের কথা কোনো দাম নাই, তো এই জন্য যারাই জমি মাপবেন আপনারা নকশা করে নিবেন, এটাই হচ্ছে বেস্ট। এখন আমাদের ন্যূনতম মানে একটা যাতে আইডিয়া ধারণা যে একজন আমিন মাপলে যে আমাদেরকে যে 9/6 দিয়ে বুঝাই দিয়ে চলে গেল, সেইটা না, যাতে না আশা করি আপনি কোর্সটা সম্পন্ন করার পরে ওইটা না, আপনি পারলে আমিনকে শিখাইতে পারবেন যে বেটা এটারে এমনে মাপতে হয়, এটারে এমনে মাপলে হয় না, সহজ কথা, যে এটারে এমনে মাপলে হয় না বেটা, এটারে এমনে মাপতে হবে। ঠিক আছে, এইটা বলতে পারবেন, এতটুকু বলতে পারি। আর হচ্ছে যে আপনার এখন তো আধুনিক যেটা দেখলাম, তো ওই যে অটোক্যাডের মাধ্যমে আপনার ওই ইয়াগুলোকে নকশার উপরে ট্রেস করে আপনার দৈর্ঘ্য হুম। প্রস্থ, তারপর বিভিন্ন অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলে যতটুকু দরকার না দেখেন, এইটা ওইটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনি নকশা থেকে মাপবেন কতটুকু আছে, আরেকটা হচ্ছে বাস্তবে মাঠে কাউরে জমি মাপে দিবেন, দুটা কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে, কেউ আপনাকে বলবে যে ভাই আমার এই জমিটা মাপে দেন কতটুকু আছে, কেউ বলবে যে ভাই আমার এখানে সীমানা বিরোধ আছে, কেউ বলবে আমার এটা ভাগ করে দেন। ঠিক আছে, যখন সীমানা বিরোধ থাকবে, যখন জমিটা ভাগ করে দিতে বলবে, তখন আপনার ওই প্রথমে নকশায় দেখতে হবে জমিটা কতটুকু আছে, বুঝছেন কতটুকু কি? আছে। আর যখন বলবে যে ভাই আমার এখানে জমিটা মাপে দেন কতটুকু আছে, আপনার এত কিছু দেখার দরকার নাই, চারদিক মাপলেন, বাঁকা হইলে মাঝখানে একটা মাপ দিলেন, না হলে কোনটা বাইর করে আপনি ক্ষেত্রফল বাইর করে দিলেন, ঝামেলা শেষ, এটাই আর কি। না, ওই অটোক্যাডের ক্লাসটাও তো থাকবে আমাদের, না? যে অত ক্লাস লাস্টের দিকে আছে আপনাদের, ওই অ্যাপস আর অটোক্যাডের ক্লাস দেওয়া আছে, যে কিভাবে ডিজিটাল আপনারা নকশাগুলা থেকে মাপবেন, ওটাও দেওয়া আছে, সমস্যা নেই। টোটাল 10টার মতো ক্লাস আছে, সমস্যা নেই। নকশাগুলো কিভাবে পাওয়া যাবে? আমরা কি ডাউনলোড করতে পারবো? না, এখন আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা 1-2টা দিয়ে দিব। এখন আপনার অঞ্চলের জন্য আপনাকে আপনার ডিসি অফিস থেকে উঠাইতে হবে, অথবা আপনি আপনার ঢাকা থেকে উঠাইতে পারবেন, আপনার খুশি। আর এমনি বাস্তবে অনলাইনে ব্যবহার করার জন্য আমরা আপনাদের 2-3টা দিয়ে দিব স্যাম্পল, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন শিখার জন্য। আর আপনি যে অঞ্চলে জমি মাপবেন ওগুলা তো আপনাকে ওই অঞ্চল থেকে ওই ডিসি অফিস থেকে নিতে হবে, বা ঢাকায় গেলে ঢাকা থেকে পাবেন তেজগাঁওয়ে। তেজগাঁও অফিসটার নাম কি? ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর। ওই 7 রাস্তার মোড়ে যেটা, ওইটা? হ্যাঁ ওইটাই, ওইখানেই আর কি। তো আমি তো দেখলাম যে আপনার তো অনেক কিছুতে দখল, আপনি এত কিছু কিভাবে রপ্ত করছেন? না ভাই, এখন কত হয়েছে, কোকা কোলা আর কেএফসির মতো আমার ফর্মুলা বলে দিলে তো তখন আমার ভাত থাকবে না, এই সবকিছু যার আচ্ছা, বাদ থাকতো ছাত্রদেরকে শিখাইলে মানে শিক্ষকের মানে শিক্ষা
ভ্যালু আরো বেড়ে যায় আর কি, গুণ না অনেক না বেড়ে যায়। সমস্যা নাই, আমাদের কোর্সটা আপনি শেষ করেন, কোর্সটা শেষ করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আইনগুলা কিভাবে পড়তে হবে, আমিনশিপ কিভাবে করবেন, সরকারি তথ্য কিভাবে যাচাই করবেন। আমাদের ক্লাস আছে তো, 30টা ক্লাস তো এর মধ্যে আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ পারবেন। আসলে অনেকে মানে যারা আমিন বা অ্যাডভোকেট তারা কিন্তু বাস্তবে শিখাইতে চায় না। তো না আপনি ভাই, যে এখন এবার ওইটা বলে লাভ নাই, কত বাস্তবতা অনেকে যেটা বলে যে আমরা সিনিয়রের সামনে দাঁড়ায় দাঁড়ায় 2 বছর ধরে শিখছি আর আপনার মাত্র এমনি শিখাই দিব, ঠিক আছে। অনেকে এইটা বলে যে আমরা সিনিয়রের সামনে চেয়ারে বসতে পারিনি, দাঁড়াইছিলাম, পা ব্যথা হয়ে গেছে, তো এখন আপনারে এমনি শিখাই দিব। না, আপনি যেভাবে করতেছেন মানে সেভাবে এই না যে আসলে হচ্ছে কি, এখন যেহেতু একটা ডিজিটাল এখন যেহেতু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আসছে, ডিজিটালি আমরা কিছু তৈরি করে যাই। কথা হচ্ছে কি দেখেন, এক একজনের মন মানসিকতা এক এক দিক থেকে আসে। তো প্রথমত 1 নাম্বার কথা হচ্ছে, আমি যেহেতু দেশে থাকি না, সহজ একটা কথা হচ্ছে আমি যেহেতু দেশে থাকি না, আর এটা দিয়ে কিন্তু আমার জীবন চলে না, সহজ কথা, এটা দিয়ে আমার জীবন চলে না। হ্যাঁ, তো হ্যাঁ, এখন হয়তো যারা এটা দিয়ে জীবন চলে তারা চিন্তা করে আমি এটা দিয়ে দিলে তো লোক আমার কাছে আসবে না, আমি তো ভাতে মারা যাব, আমি চলবো কিভাবে। তো এই জন্য এখন আমি চিন্তা করতেছি, আমার তো এটা বাই প্রোডাক্ট, সহজ একটা কথা বলি, আমার এটা না হইলেও চলবে, ঠিক আছে, আমার চাকরি আছে, জব আছে, ইনকাম আছে, যা আছে আছে। তো এই যে ডিজিটাল কন্টেন্ট আমি যদি তৈরি করে যাই, আমি তো সারা জীবন বাঁচবো না, হয়তো 30 বছর বয়স হয়ে গেছে, ম্যাক্সিমাম আমার 30 বছর, এই তো। আমার কথা হচ্ছে আমার কন্টেন্ট, আমার ক্রিয়েশনটা যদি থাকে, কারো যদি উপকারে আসে, আলহামদুলিল্লাহ, ভালোই। এটাই না হচ্ছে না না, আমার থিঙ্কিং। কোটি কোটি মানুষের উপকারে আসবে, মানে এই ধরনের জিনিস তো কেউ খোলসাই করে না। এটা সেটাই, সবাই চায় ওই গোপন রাখতে, ওই তার ভিতরটাকে তার নিজের ভিতরে রাখতে, তার কাছে মানুষ আসুক, জিনিসটা না বুঝুক, সে সেটাই। আর আমরাও চেষ্টা করি যে ভাই, যেটা সরকারি জিনিস, যেটা পাবলিক ডকুমেন্ট, যেমন আমরা প্রথম দিনে আপনারা বলছি যে সাক্ষ্য আইনের 74 ধারায় যেটা পাবলিক ডকুমেন্ট, সেটা যে কেউ জানতে পারে, সেই তথ্য যে কেউ পাইতে পারে, সার্টিফিকেট কপিও পাইতে পারে। তো আমরা যেগুলো বলতেছি কোনো কিছু গোপন না, কারো ব্যক্তিগত কিছু না, কারো ব্যক্তিগত কিছু না, যা আছে সবই পাবলিক ডকুমেন্ট। মানে আমরা এমন কিছু না যে একদম মানে কি বলবো, ওই যে হেরা পর্বতের গুহা থেকে আনে আপনাদেরকে কিন্তু দিচ্ছি না, যা চোখের সামনেই আছে শুধু দেখায় দিচ্ছি যে ভাই এটা এখানে আছে, এটার জিনিস এটা এটা এটাই, এতটুকুই। জি ভাই, কি বলেন। আপনি মানে সরকারি ভাবে বা অন্য কোনো ভাবে কোনো একটা ইয়াতে পড়ছেন না, বিব্রতকর অবস্থা, বা এই দিক থেকে আপনি এগুলো করেন না, আমাদের? এখন কথা হয়েছে কি দেখেন, আসলে ডিজিটাল যুগে অনেক কিছু বলা যায় না, তবে এটা বাস্তবতা, আপনি ভালোই জানেন, 4 বছর যেহেতু কাজ করতেছি, অবশ্যই অনেক কিছু, অনেক কথা আমরাও বলতে পারি না, অনেক জিনিস আছে এখন আমাদের কাছে আছে আমরা বলতে পারি না, ঠিক আছে। তারপরেও যতটুকু আমরা ট্রাই করি, ঠিক আছে, কোনো মাধ্যমে কিছু আসলে সেটা, হ্যাঁ, হুমকি ধুমকি তো আসে, ওইটা বলে লাভ আছে, ওইটা বলে তো লাভ নাই, তাই না? স্বাভাবিক আসার কথাই, মানে এই জিনিস যেহেতু অনেকেই বলে না, হম। আপনি বলে মানুষকে না এত সেটাই, এখন কথা হচ্ছে কি, ওইটা এখন সব চিন্তা করলে কি, আর এখন কথা হচ্ছে পিছে কি কি বললো ওইটা বলে তো লাভ না। আমার কথা হচ্ছে আমি যা করতেছি আমারটা পাবলিক ডকুমেন্ট বা পাবলিক জিনিসগুলা কিনা, আমার দেখার বিষয় হচ্ছে সেটা, যদি সেটা পাবলিক ডকুমেন্ট হয়, পাবলিক জিনিস হয়, তাহলে আরেকজনের গায়ে বাজলো আমার কিছুই না। এখন দেখেন, একটা দলিল লিখতে কত টাকা খরচ, এটা সরকারি গেজেট করে প্রকাশ করছে, এটা পাবলিক ডকুমেন্ট, হ্যাঁ, এটা আমার প্রকাশ করা কোনো অপরাধ না, ঠিক আছে। তারপরে মানে প্রতিটা জিনিসের ক্ষেত্রেই যেগুলো পাবলিক ডকুমেন্ট বা যেগুলো সবার জানার অধিকার, সরকারও চায় জানুক, সেগুলো আমরা জানাচ্ছি, অন্য কিছু কিন্তু না। এমন না যে আপনি কোথায় কি করছেন, আপনার ঘরের ভিতরে কি করছেন, আমরা কিন্তু সেই তথ্য দিচ্ছি না, যেটাই পাবলিক সেটাই দিচ্ছি। তো যাক, ওইটা বললে লাভ নাই, বাস্তব ভালো জীবনে মানুষ, চলতে গেলে ভালো অনেক মানুষ কিছু। তো মানে একটা ভালো কাজের পিছনে অনেকগুলা বাধা থাকে আর কি, সেটা অতিক্রম হম। করছেন, মানে এটা আমি মনে করি যে আপনি হাজার হাজার স্যালুট পাওয়ার যোগ্য, কারণ এত এই সমস্ত কাজে অনেকেই তো যেতে চায় না, কেন এটাতে অনেক বাধা আসে। তা আচ্ছা ভাই, সমস্যা না, আপনি যেহেতু কোর্সে আছেন ওইখানে কথা হবে, আর আজকেও অনেক লম্বা হয়ে গেছে, মোটামুটি অনেক 1-2টা দিয়ে লম্বা শেষ কথা। করব, অসংখ্য ধন্যবাদ। জি, গ্যালাক্সি A10, জি বলেন, সংক্ষেপে বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। ভাইয়া আমি আপনার ভিডিওগুলো নিয়মিত ফলো করি। আর জি। আমি একটা গর্বের সাথে একটা কথা বলতে চাই। জি। আমি বাংলাদেশে, আমি এখন মালয়েশিয়াতে অবস্থান করতেছি, মালয়েশিয়া প্রবাসী, বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী। আমি দেশে মালয়েশিয়াতে এসে 4 বছর হয়েছে। 4 বছর আগে আমি আসার পূর্বে আমি হুম। বাংলাদেশের বিভিন্ন বইগুলো পড়েছি,
কিন্তু জি। আসলে আপনার মতো করে কখনো আমি বুঝে উঠতে পারি নাই, কেউ বুঝাও নাই। জি, আমি অনেক জি, ক্লাসও করছি, সেখানে জি, বুঝে উঠতে পারি না। আমি বাংলাদেশে থেকে আসার সময় কিছু ডকুমেন্ট নিয়ে আসছি যেন আমি এখানে শিক্ষা জি, যেন করতে নিতে পারি, যেন জি, ভুলে না যাই। এবং কিছু খতিয়ানও নিয়ে আসছি সাথে করে, যেগুলো জি, আমি যেন পরিচর্যা করে রাখতে পারি। অনেকগুলোই নিয়ে আসছি। তো আসলে আপনাকে একটু দেখাচ্ছি এইজন্য, যেগুলো খরচা ভাবে নিয়ে আসছি। জি, এগুলো নিয়ে এসে আমি আসলে প্র্যাকটিস করি এখানেও। তো সেক্ষেত্রে আমি আপনার ভিডিও দেখে আমি আরো উপকৃত হয়েছি। আপনাকে আমি স্যালুট জানাই এবং জি। আপনার নিয়মিত ভিডিওগুলো দেখে আমি অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি, যা আমি আসলে বিভিন্ন আ জায়গাতে ট্রেনিং সেন্টারে বা বিভিন্ন বইগুলো পড়েছি, সেগুলোতে আমি পাই নাই। আপনার আপনার এই আপনার এই আপনার জায়গা একটা থেকে আমি আপনার পেয়েছি। একটা ভিতরের কথা বলি, মজার কথা বলি। বাংলাদেশে সবগুলা বলবো না, বেশিরভাগ যারা ৩ মাস বা ৬ মাস মেয়াদি করায়, ওরা বলে যে আমার সাথে তো অনেকের যোগাযোগ হয়। বলে যে, "ভাই আপনি তো আমাদের কাজ সহজ করে দিছেন।" কি? কয়, "আমরা তো বসে, বসে টাকা পাই। ভর্তি করাই, ক্লাস করতে হয় না। ছাত্রছাত্রী ক্লাস নিলে বলে, 'স্যার এটা বরাদ্দ, এটা আমরা জানি।' কেমনে জানো? কয়, "আমরা YouTube দেখছি। আপনি শুধু আমাদের ওই অ্যাডভান্স কিছু দেন আর পরীক্ষাটা দেন, আমরা সার্টিফিকেটটা নেই।" কয়, "আমাদের এখন ফ্রি হয়ে গেছে। আমাদের কষ্ট করে ক্লাস করতে হয় না। শুধু ওই 30% বা 20% যেটা একটু জটিল বুঝে না, ওইটারে বুঝায় দিলে আমাদের কোর্স কমপ্লিট।" জি ভাইয়া, ইনশাআল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি। আপনার ভিডিও গুলো ফলো করি, সবসময় দেখি এবং আমি আপনাকে স্যালুট জানাই। আসলে আমি যা উপকৃত হয়েছি, আমি ইতিপূর্বে বাংলাদেশে থাকা অবস্থায় প্রায় দীর্ঘদিন থেকে আমি এটা নিয়ে রিসার্চ করছি। যেহেতু আমাদের পারিবারিকভাবে বা এলাকার ভিত্তিতে এগুলো একটু ঝয়-ঝামেলা বেশি চলতেছিল। সেক্ষেত্রে আমি নিজেকে একটু এটাতে সচ্ছল হওয়ার জন্য বা এটাকে বেসিক জ্ঞান অর্জন করার জন্য আমি এটা বেশি ঘাটাঘাটি করতাম। তো জি সেই ভাই। সুবাদে আমি আপনার যতটুকু বাংলাদেশে অর্জন করতে পারি নাই, আপনার এই চ্যানেলের মাধ্যমে পেরেছি। তো এইজন্য আমি আপনাকে স্যালুট জানাই। আরেকটা বিষয় হচ্ছিল কি ভাই, আমি আপনার বইটা সংগ্রহ করতে চাই। তো আমি তো এখন আপনি মালয়েশিয়াতে দেখেন, আছি যেহেতু, কথা হচ্ছে এটা কি, কিভাবে পাইতে আমরা পারি? আমরা দেশের বাইরে দিতাম। এর আগে দেশের বাইরে যেমন দুবাইতে আসতে 450 দিরহাম, 450 টাকা লাগে। মালয়েশিয়াতে 500 টাকা কুরিয়ার খরচ, ডাক টিকেটে। সিঙ্গাপুরে আরো বেশি। তো আমরা কয়েকটা দিছি, দেখি বইয়ের দামের চাইতে কুরিয়ার খরচ বেশি। তবে এখন রকমারি.com এ আছে। আপনি অনলাইনে রকমারি.com লিখেন, সেখানে 7 কাউন্ট লিখলে বইটা আসবে। তারা ইন্টারন্যাশনাল ডেলিভারি দেয়। এখন ক্ষেত্র হিসাবে আপনার 600 টাকা আসতে পারে ডেলিভারি, বইয়ের দাম বাদ দিয়ে, বা 700 টাকা আসতে পারে, ওইরকম আসতে পারে। আপনি ওই যেকোনো ব্রাউজারে গিয়ে রকমারি.com লিখেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। আপনি দেখেন আপনার কত টাকা আসতেছে ডেলিভারি চার্জ। যদি আপনার পোষায়, অর্ডার করলে ওরা দিয়ে দিবে 1 সপ্তাহের মধ্যে। আপনি বিশ্বের যেকোনো জায়গায় ওরা ডেলিভারি দেয়, রকমারি.com। আর যারাই আজকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কোর্সটা চলতেছে, অলরেডি 3টা ক্লাস আমাদের সমাপ্ত হয়েছে। আর 7 কাউন্ট বইটা রকমারিতে পাবেন। ওইখান থেকে তারা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে, অথবা আপনার যে পেমেন্ট সিস্টেম, এটা অনেকগুলা আছে। বিকাশ, রকেট, আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, সবভাবে তারা পেমেন্ট নেয়। অথবা সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন, আপনাদের খুশি। তো শেষ করার আগে এই 2 জনের তো শুনলাম যে গ্যালাক্সি G5 আরেকবার বলেন সংক্ষেপে 1 মিনিটে কি বলতে চান? মাইক্রোফোনটা আনমিউট করেন। জি বলেন। যাক, উনি সম্ভবত শুনতেছে না। Realme 2 Pro বলেন। বলেন ভাই। স্যার জি আমি কি যেন বলবো আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আজকের ক্লাসটা আমরা ইউটিউবে থাকবে, পিডিএফ লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারাই আমাদের দ্বিতীয় কোর্সে অংশগ্রহণ করতে চান, চাইলে এখন অংশগ্রহণ করতে পারবেন। আগের 3টা ক্লাস রেকর্ড করা আছে ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।